সিয়াম আহমেদ, আমার বাড়ি বরিশাল। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার মা আছে, আর কেউ নেই। আমাদের পরিবারটা বরিশাল শহর থেকে অনেক দূরে, সবুজ শ্যামলে গড়া কোনো এক ছোট্ট গ্রামের এক নিম্নবিত্ত পরিবার। নিম্নবিত্ত যে এতটাই নিম্নবিত্ত, আমার দুনিয়াতে আমার মা ছাড়া আমার আপন বলতে কেউ নেই। আমাদের পরিবারটা অনেক দুঃখী একটা পরিবার। আমার দাদার অনেক বেশি সয় সম্পত্তি ছিল এবং অগাধ সয় সম্পত্তির মাঝে আমার বাবা এবং আমার জেঠু দুনিয়াতে আসে। আমার জেঠু কোনো সময় আমার বাবাকে দেখতে পেত না। আমার বাবার সাথে অলওয়েজে আমার জেঠুর ঝগড়া লেগে থাকতো। একটা পর্যায়ে লোকমুখে শুনেছিলাম আমার জেঠু আর জ্যাঠাতো ভাইরা মিলে নাকি আমার বাবাকে বান মেরে, তাবিজ করে, ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু করে আমার বাবাকে মেরে ফেলে। আমার বয়স যখন প্রায় 2 বছর, তখনই আমার বাবা কালো জাদুতে আক্রান্ত হয়ে মারা যায়। আমার বাবা মারা যাওয়ার পরে আমার বাবার যে জমি জামাগুলো ছিল, সয় সম্পত্তিগুলো ছিল, যেগুলো আমার দাদার কাছে ভাগে বন্ডকে আমার বাবা পেয়েছে, এই সমস্ত জায়গা সম্পত্তিগুলো আমার জেঠু আর আমার জ্যাঠাতো ভাইয়েরা জোর করে ভোগ দখল করে। ওরা সব কিছু দখলে নিয়ে যায়। শুধুমাত্র আমাদের ঘর বিটাটা ছাড়া অবশিষ্ট কোনো কিছুই থাকে না। এই ঘর বিটাটাও আমার জেঠু নিয়ে যাওয়ার জন্য অনেক চেষ্টা করেছিল, কিন্তু গ্রামবাসীর সহযোগিতায় আমার মা এই ঘর বিটাটা রক্ষা করে। ছোটোবেলা থেকে মা আমাকে মুরগির বাচ্চার মতো খুব যত্ন করে সিলে থাবা দিবে বলে, যেমন করে মুরগি তার বাচ্চাকে তার ডানার নিচে রেখে রেখে বড় করে, ঠিক তেমনি আমার মা আমাকে তার শাড়ির আঁচলের নিচে রেখে আমাকে বড় করে। আমার পড়াশোনার অনেক জ্ঞান বুদ্ধি ছিল, আমার জ্ঞান শক্তি অনেক ভালো ছিল, কিন্তু এরপরেও মা আমাকে স্কুলে পাঠায়নি। মা আমাকে স্কুলে পাঠাতে ভয় পাইতো। মা চিন্তা করতো, আমি যদি স্কুলে যাই তাহলে হয়তো আমার জ্যাঠাতো ভাইয়েরা, আমার জ্যাঠা আমাকে মেরে ফেলবে। এই জন্য মায়া আমাকে ভয়ে স্কুলে পাঠায়নি। ছোটোবেলা থেকে আমার পড়াশোনার তেমন কোনো সৌভাগ্য হয়নি, আমি পড়াশোনা করিনি। মায়ের আদর আর ভালোবাসা নিয়ে মানুষের বাড়িতে টুকিটাকি কাজকাম করে আমাদের দিনগুলো কাটতো। এমন করতে করতে একটা পর্যায়ে আমি প্রায় অনেকটাই বড় হয়ে যাওয়ার পরে আমার মা যে মানুষের বাড়িতে কাজ করে, বান্দি দাসীর মতো কাজ করে, এই জিনিসগুলো আমার ভালো লাগতো না। আমার মন চাইতো আমি কিছু একটা করার জন্য, কিন্তু কি করব, ওরকম কোনো কিছুই তো আমি পাচ্ছি না। এমন করে সময়গুলো কাটতেছে। একটা পর্যায়ে আমার বড় জ্যাঠাতো ভাইয়ের নাম হচ্ছে শামসু ভাই। শামসু ভাই থাকে হচ্ছে সৌদি আরবে। শুনেছিলাম আরবের দেশ ওই সৌদি আরবে শামসু ভাইয়ের নাকি অনেক বড় ব্যবসা আছে, হোটেলের ব্যবসা আছে, ইনার টাকা পয়সা অনেক কিছু আছে। একটা সময় শামসু ভাই বাড়িতে আসে। তো শামসু ভাই যখন বাড়িতে আসে, শামসু ভাই ছিল এরকম একটা লোক, শামসু ভাই আমাদেরকে ভালো চোখে দেখতো না এবং আমাকে ছোটোবেলায় নাকি শামসু ভাই ধরে পুকুরে ফেলে দেয়। আমার মা যদি না দেখতো তাহলে নাকি আমি ওখানে বেশি মরে উঠতাম। একটা পর্যায়ে আমার শামসু ভাইয়ের যে বউ ছিল, তিনি অত্যন্ত ভালো, ঝর্ণা ভাবি এতটাই ভালো যে আমি বলে বোঝাতে পারবো না। আমাদের বিপদে আপদে সবসময় ঝর্ণা ভাবি আমাদের সাথে আছে। ওনার শ্বশুর শাশুড়ির চোখে ফাঁকি দিয়ে ঝর্ণা ভাবি আমাদের ঘরে আসতো, আমাদের জন্য খাবার দাবার দেওয়া যেত, চাল ডাল দিত। ঝর্ণা ভাবি আমাদেরকে অনেক ভালোবাসতো। ঝর্ণা ভাবির জামাই ছিল শামসু ভাই। শামসু ভাই তখন সৌদি আরব থেকে দেশে আসে, আর আমাদের এই বাড়িটা এরকম একটা বাড়ি, আমার জ্যাঠার বাড়ির সামনে পড়ছে আমাদের বাড়িটা। তো পিছনে হচ্ছে জ্যাঠার দোতলা বিল্ডিং এবং বিল্ডিংয়ের সামনে আমাদের ছোট্ট একটা ভাঙা একটা ঘর। তো সবসময় আমার জ্যাঠা বলতো, আমার মাকে বলতো যে ভাবি আপনাদের এই ঘরটা আমার মাকে বলছে তোদের এই ঘরটা এখান থেকে সরাই ফেল, তোদের ঘরটার কারণে আমাদের বিল্ডিংটা দেখা যায় না। মানে রাস্তা দিকে সর্বপ্রথম তাকালে আমাদের ভাঙা ঘরটা দেখা যায় এবং আমাদের ঘরের পিছনে হচ্ছে জেঠুর ঘরটা। মানে যেমন করে আমার দাদা বাঘ বন্টক করে দিয়েছিল, ওই বন্টকে আমাদের ঘরটা সামনে পড়ছে এবং জেঠুর ঘরটা পিছনে পড়ছে। তো জেঠু সবসময় আমার আম্মাকে বলতো যে ঘরটা ভাঙার ব্যবস্থা করো, ঘরটা ভেঙে ফেলো, তোমাদেরকে অন্য কোথাও জায়গা কিনে দেই। কিন্তু আমার কথা হচ্ছে, আমার জীবন থাকতে আমি কখনো অন্য কোথাও জায়গা কিনবো না। আমার বাপ দাদার যে সম্পদ, আমার বাপের কোটি কোটি টাকার জমি ছিল, এই সমস্ত জমি আমার জেঠু নিয়ে গেছে। আমরা কিছুই পাইনি এবং এগুলো আমাদের নামে দলিল হলেও আমার জেঠু এলাকার লোকজন দিয়ে এগুলো ভোগ দখল করে। শুনলে অবাক হয়ে যাবেন, আমার জেঠু আমাদের এলাকার একমাত্র ব্যক্তি যে কিনা 5 বার পবিত্র নগরী সৌদি আরবে যায় হজের উদ্দেশ্যে। তো 5 বার হজ করা ওই হাজি সাহেব আমার মৃত বাবার সমস্ত সয় সম্পত্তি একাই ভোগ করে যাচ্ছে। এর কানা করেও আমাদেরকে দেয় না এবং আমাদের যে ঘরবিটাটা আছে, শেষ পর্যন্ত আমাদেরকে এখান থেকে উচ্ছেদ করে দেওয়ার জন্য দিনের পর দিন এলাকাতে দরবার ডাকে, মানুষ ডাকে, মেল ডাকে, আমাদেরকে এখান থেকে কিভাবে উঠানো যাবে, ওই একটা পরিকল্পনায় আমার জেঠুর মাথার মধ্যে 24টা ঘন্টা ঘুরতে থাকে।
এই তো এরকম করতে করতে আমার ওই মামার যেই ভাবিটা আছে, মানে ওই আমার জেঠুর ছেলের বউ ঝর্ণা ভাবি আমাদেরকে সবসময় সাপোর্ট করতো। ঝর্ণা ভাবির হাজব্যান্ড শামসু ভাই তখন দেশে আসে। আমার তখন কোনো ইনকাম নাই, আমার বয়স তখন প্রায় 18 বছরের কাছাকাছি। আমি এমনি টুকিটাকি মানুষের বাড়িতে কাজ টাজ করি, এমন করে চলাফেরা করি। একটা সময় আমার ওই জ্যাঠাতো ভাই শামসু ভাই আমার বললো যে সিয়াম তুই কী করিস? আমি বললাম ভাই আমি কিছুই করি না, ভারী করে টুকিটাকি যতটুকু মানে কাজ আমাকে মানুষ দেয় অতটুকুই কাজ করি। আর আমার মা মানুষের বাড়িতে বান্দি দাসীর কাজ করে, আর কি করব বলেন? আপনার বাবা তো আমাদের সব সয় সম্পত্তি নিয়ে গেল, আমাদেরকে তো কোনো কিছুই দিল না। আমার জ্যাঠাতো ভাই তখন আমার বলতেছে দেখছিলাম তোর একটা কথা বলে কিছু মনে করিস না। আমার কাছে কি মনে হয় জানোস, তো ওদের যে ঘর বিটাটা আছে ওই ঘুরে ফিরে আমাদের ঘর বিটা নিয়ে কথা। তোদের যে ঘর বিটাটা আছে এটার জন্য আমাদের বাড়িটা দেখা যায় না, আমাদের বাড়িটা অনেক পিছনে পড়ে আছে। তুই তো কোনো কাজ কাম করিস না বা বাড়িতে পড়ে থাকিস, একটা কাজ কর, আমি সৌদিতে আমার দোকানে তোর একটা ভিসা দিই, সৌদিতে আমার দোকানে একটা ভিসা দিই, সৌদি আরবে চলে আয়, এসে আমার দোকানে বয় এবং মাস শেষে ভালো টাকা আমি তোকে বেতনে দিব। বিনিময় তোরা এখান থেকে ঘরটা ভেঙে ফেল, এখান থেকে ঘরটা ভেঙে আমি তোদেরকে অন্য কোথাও জায়গা কিনে দেবো, ওইখানে ঘর বানা। এই কথা আমার জ্যাঠাতো ভাই বললো। এবং আমাদের পাশের একটা এলাকার ভিতরে 10 লাখ টাকার জায়গাও জ্যাঠাতো ভাই চাইলো। 10 লাখ টাকার জায়গা ছিল, সেখানে আমাদেরকে ঘর বানাই দিবে। তো আমার ওই শামসু ভাইয়ের কথাটা আমার একটু হলেও মনে ধরছে এই কারণে, প্রথমত আমরা তো বেকার, আমি তো বেকার, কোনো কাজকাম করি না। আমার মা মানুষের বাড়িতে কাজকাম করে। রাগ আর ক্ষোভের বশবর্তী হয়তো জ্যাঠার উপরে রাগ করে আমরা এতদিন পর্যন্ত ঘর বিটাটা ছাড়তেছি না। আমরা জানি আমাদের এই ঘর বিটার জন্য আমার জ্যাঠার ওই ফাউন্ডেশন করা বড় বিল্ডিংটা দেখা যায় না। তো এই জন্য জ্যাঠা যতই বলতো আমি জ্যাঠার উপর রাগ করে আমি এই ঘর ভাঙি নাই। তো এক পর্যায়ে যখন জ্যাঠাতো ভাই শামসু ভাই আমাকে ঠিকমতো বুঝাইলো যে উনি আমাকে সৌদি আরবে নিয়ে যাবে, ওনার দোকানে কাজ দেবে, আমি যদি আমাদের ঘরটা এখান থেকে ভেঙে নিয়ে যাই এবং অন্যত্রে উনি আমাকে 10 লাখ টাকার জায়গাও কিনে দেবে। এই কথা নিয়ে আমি তখন আসছি, আসার পরে আমার আম্মার সাথে কথা বলতেছি সন্ধ্যার সময়। তো আমার ওই ঝর্ণা ভাবিও তখন আমাদের ঘরে। তো আমাদের ঘরে থাকার পরে আমি তখন আম্মারে বললাম যে আম্মা, শামসু ভাই তো আমার এডিটা বলতেছে অমুক জায়গায় আমাকে 10 লাখ টাকা দিয়ে জমি কিনে দেবে এবং শামসু ভাই আমাকে 5-6 লাখ টাকা খরচ করে বিদেশে নিয়ে যাবে, এবং বিনিময় যাতে আমরা এই ঘরটা ভেঙে ফেলি, আমাদের ওই ঘরটার কারণে ওদের ঘরটা দেখা যায় না। আমার ওই ঝর্ণা ভাই মুহূর্তের মধ্যে জিহ্বায় কামড় দিয়ে ফেলে, কামড় দিয়া বলে যে সিয়াম রে, তোরা বুঝোস না কেন, তোদেরকে আর কত জ্বালাবে? নিজের বাপ দাদার একটুখানি জায়গা আর অন্যত্রে কিনা হাজারো জায়গার মাঝে অনেক পার্থক্য আছে। এটা সেই জায়গা যে জায়গায় তোর বাপ ছিল, এটা সেই জায়গায় যে জায়গায় তোর বাপ এন্তেকাল করেছে। সুতরাং তোরা তোদের ঘরবিটা কখনোই ছাড়বি না, তোদের ঘরবিটা তোরা ছাড়বি কেন? আমার ওই ভাবি তখন আমাকে বুঝাইলো এবং সাথে সাথে আমার মাকেও বুঝাইলো। আমার মাও তখন ভাবির কথা শুনে উগ্র মেজাজে রেগে উঠলো। রেগে উঠে আমাকে বললো যে না সিয়াম, আমাদের জীবন থাকতে আমরা কখনোই ঘরবিটা ছাড়বো না। আমার ওই জ্যাঠার বউ, আমার ওই জ্যাঠাতো ভাইয়ের বউ তখন জনভাবে আমাকে বলতেছে, তোমার ভাইয়ের যদি এতই তোমাদের জন্য দয়া ভালোবাসা হয়ে থাকে, তাহলে তোমার এই ঘর ভিটাটা ভাঙার দরকার কি? তোমার বাপের ভিটার ভিতরে তোমার একটা বিল্ডিং উঠাই দেখ, এরপরে তোমার বিদেশে নিয়ে যাক, সে ঘরটা ভাঙতে হবে কেন? বুঝতেছো, তোমাকে তোমার বাপের ভিটা থেকে পর্যন্ত উঠাই দিতে চায়। আমার তখন ওই জ্যাঠাতো বউ, মানে আমার ওই জ্যাঠাতো ভাইয়ের বউয়ের কথাটা আমার তখন মনে ধরছে, ঝর্ণাভাবির কথা মনে ধরছে। ঝর্ণাভাবি আমার বলো, খবরদার তোমরা ঘরও ভাঙবা না, এই ঘরেই তোমরা থাকবা, প্রয়োজনে না খেয়ে হইলেও থাকবা। ভাই তখন 2 মাসের মতো বাড়িতে থাকে, আমাকে খুবভাবে বোঝায়, সিয়াম তোরা তো ভাই বললাম যে অন্যত্রে জায়গা কিনে দিব, তোরে বিদেশে নিয়ে যাব, তোদের ঘরটা এখান থেকে ভেঙে ফেল। ভাই না ভালো অনেকভাবে ভাই আমাকে বোঝায়। আমি মোটামুটি ভাইয়ের কোনো কথাই শুনি না। আমার কথা হচ্ছে আমার জীবন থাকতে আমাদের ঘর বিটা আমি ভাঙবো না। আর ঝর্ণা ভাবি তো আমাকে বলছেই যে আমার জ্যাঠাতো ভাইয়ের এটার একটা আমাকে নিয়ে একটা গোপন চালাকি। তো এইভাবে সময়টা কাটতে 2 মাস পরে আমার জ্যাঠাতো ভাই আবার বিদেশে চলে যায়। আমার জ্যাঠাতো ভাই যখন বিদেশে চলে যায়, আমি তখন চারদিকে হাম্বো করে ঘুরতেছি, মানে আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমি চারদিকে ঘুরি, মানুষ যেখানে কাজ দেয় টুকে মানুষের কাজ কাম করি, এইভাবে সময়গুলো কাটতেছে। একদিন ঝর্ণা ভাবি আমার এই সন্ধ্যার সময় ডাকলো, উনি পুকুর পাড়ে তখন মাছ ধরতেছে বর্ষি দিয়া, ডাইকে আমরা বলতেছে, সিয়াম তুই কি করিস? আমি তখন বললাম, ভাবি কি আর করবো? ভাইও জিজ্ঞেস করলো, আপনারা জিজ্ঞেস করেন। আমি পথে ঘাটে ঘুরে বেড়াই, আমাকে বলে কোনো ব্যবসা বাণিজ্য করতে পারিস না? আমি বলি, দূর ভাবি, ব্যবসা করতে টাকা লাগবে, টাকা পাবো কই? আম্মা মানুষের বাড়িতে বান্দি দাসীর মতো কাজ করে, আর আমি যদি পাই 100 টাকা 200 টাকা হাজিরাতে মানুষের কাজ করি, ব্যবসা করার মতো টাকা পাবো কই? ভাবি তখন আমার বললো, আমাদের 3 রাস্তার মোড়ে এখানে 2টা গ্রাম আছে, 2টা গ্রামের মাঝখানে একটা 3 রাস্তার মোড় আছে, এই 3 রাস্তার মোড়ে তুই একটা দোকান দে, এবং দোকানটা দেখবি দোকানটা অনেক ভালো চলবে, এটা চলার মতো একটা জায়গা।
আমি তখন বললাম চলার মতো একটা জায়গা, এটা তো ভালো কথা, একটা দোকান কি আর মুখের কথা? একটা দোকান দিতে হলে কত টাকা লাগবে, আর আমি কি দোকান দিব? ভাবি আমার বলে মুদির দোকান দে, চাউল ডাউল তেল পেঁয়াজ রসুন হলুদ মরিচ এগুলো ওঠা, গ্রামের মানুষ তো এগুলো কিনবে তাই না, এটা ওঠা। আমি বললাম না ভাবি, তুমি আমারে বলছো এটাই ভালো, আমি করবো কেমন করে, আমার কাছে তো টাকা নাই। এই বলে ভাবির সাথে কথাবার্তা বললাম, বলার পরে ভাবি তখন মাছ ধরতেছে, আমি তখন চলে গেলাম। রাতের বেলায় ভাবি তখন আমার নাম্বারে কল দিল, আমার নাম্বারে কল দিয়ে বলতেছে সিয়াম আমার ঘরে আসো। আমি বললাম না না না, যারা দেখলে মাইরে ফেলাইবো। বলে না, তোমার যারা যেটি ঘরে নাই তুমি আসো। পরে আমি ঘরের মধ্যে গেলাম, ভাবি তখন একটা মিক্সি পরে আছে, খুব সুন্দর লাগে কিন্তু আমার এই ভাবিটা অনেক সুন্দর, দেখতে সুন্দর, যথেষ্ট ফর্সা লম্বা, এবং আমাদের গ্রামে আমাদের ভাবিটি হচ্ছে সবচেয়ে সুন্দরী বউ এবং ঝর্ণা ভাবি। তো আমি তখন বললো সিয়াম একটা কাজ করো, আমার কাছে অল্প কিছু টাকা আছে, তোমার ভাই তো আমার খুব বেশি বেশি টাকা দেয় না, তো আমার হাত খরচের টাকা থেকে আমি কিছু টাকা মানে বাঁচাইলাম, কিছু টাকা বাঁচাইয়া এই টাকাটা তোমারই দিব, তুমি একটা মুদির দোকান দাও। আমি তখন বলি না ভাবি, আমি আপনার কাছ থেকে নিয়ে কোনো দোকান দিব না, কারণ আমি একদম, আপনি আমাদের বাড়িতে বসে যে আসার পর থেকে আমাদেরকে অনেক সাহায্য সহযোগিতা করতেছেন, সবসময় আমার মায়ের কাছে যাচ্ছেন, আমার মাকে রান্না বান্না করে দিচ্ছেন, এবং গোপনে ঘর থেকে খাবার নিয়ে আমার মাকে খাওয়াচ্ছেন। আপনি আমার কাছে ফেরেস্তার মতো ভাবি, এটা আমি কখনোই করতে পারবো না। আমি আপনার কাছে অনুরোধ করি, এটার কোনো প্রয়োজন আমার নাই, আমি আপনার কাছ থেকে টাকা নেব না। ভাবি তখন আমাকে জোরাজোরি করলো, বল 30,000 টাকা নিয়ে যাও, আমি তোমাকে দিছি, এই টাকাটা দিয়ে তুমি একটা দোকান করো, এখানে একটা দোকান করো, এবং আমি আশা করি দোকানটা যদি তুমি ভালো করে করতে পারো এখানে দোকানটা চলবে, কারণ দুইটা পাশে দুইটা গ্রামের মাঝখানের দোকান অনেক ভালো চলবে। এই ভাবি তখন আমাকে ধরলে আমি নিতে চাই না, তাও উনি জোর করে আমাকে 30,000 টাকা দিল। ভাবির কাছ থেকে 30,000 টাকা নেওয়ার পরে আমি তখন মারে বললাম যে মা এই ঘটনা, ভাবি তো আমার 30,000 টাকা দিছে এখানে দোকান করার জন্য। মা আমারে বলে আল্লাহ রে, একটা এরকম খারাপ ফ্যামিলিতে এরকম ভালো একটা মেয়ে কিভাবে আসলো, আল্লাহ কীভাবে এরকম ভালো একটা মেয়েরে পাঠাইলো, এত যে ভালো রে বাবা, আমার মাঝে মাঝে এসে হাত পা টিপে দেয়, আমার মাথা টিপে দেয়, আমার শরীর টিপে দেয়, আমার জন্য রান্না বান্না করে খাওয়ায়, আমার অনেক যত্ন করে আদর করে ভালোবাসে। আমি তখন বললাম এখন ভাবি তো টাকা দিল 30,000, এখন আমি কি করব? আমার আম্মার কাছে জমানো আরও 10,000 টাকা ছিল, আম্মা তার কাছ থেকে আরও 10,000 টাকা আমাকে দিল, আমার 40,000 টাকা হলো। তো 40,000 টাকা হওয়ার পরে এই 3 রাস্তার মোড়ে একটা মেশিন ঘর ছিল, মানে পানি সেচ দেওয়ার জন্য একটা মেশিন ঘর ছিল, বাট ওই ঘরটা এখন বন্ধ আছে, পরিত্যক্ত অবস্থায় আছে। আমি তখন ওই ঘরটা 5,000 টাকা দিয়ে আমার এলাকার যার জায়গা আর কি, তার কাছ থেকে আমি ঘরটা কিনি, এবং ঘরটা কিনে আমি ওটা খুব সুন্দর করে সাজুগুজু করাই, এবং 500 টাকা ঘর বাড়ায়, ওই ঘরটা আবার 500 টাকা ভাড়া নিয়ে, জায়গাটা 500 টাকা ভাড়া নিয়ে আমি তখন ওখানে একটা মুদির দোকান শুরু করি। তো বিভিন্ন বাজার আছে, বাজারের কাছ থেকে বাকিতে মাল আনি এবং বেচা হইলে ওনাদেরকে টাকা দিই। ধরেন বড় বড় বাজার আছে, ওই বাজার থেকে মাল আনি, বাজারে যদি কোনো জিনিসের দাম হয়ে থাকে ধরেন 15 টাকা, আমি এলাকাতে 20 টাকা বিক্রি করে 5 টাকা আমি লাভ করি। এরকম করে ব্যবসা বাণিজ্য করতেছি, আলহামদুলিল্লাহ আমার আর কোনো অভাব অনটন নাই, আমি ভালো করেই চলতেছি। তো ভাবিও খুব ভালো, ঘরের যে সময় যেটা লাগে আমাকে বলে যে সিয়াম আমার এটা লাগবে আমি আইনা দিই, আমার ওইটা লাগবে আইনা দিই, এরকম করতে করতে ভাবির অনেক কিছু আমি আইনা দিই। এমন করে সময়গুলো কাটতে কাটতে মেয়েদের কিছু পার্সোনাল জিনিস আছে যেগুলো মেয়েরা ব্যবহার করে, ভাবি একদিন আমাকে এরকম একটা লিস্ট দিল যে এই জিনিসগুলো আমার জন্য নিয়ে আসো, খুবই পার্সোনাল। তাহলে আমি এটা আমি লজ্জা পাইলাম আর কি, এই ধরনের জিনিস আমি কখনো কিনি নাই। পরে আমি গঞ্জের বাজারে গেছি, বড় বাজারে, এবং বড় বাজারে যাওয়ার পরে আমি তখন এই জিনিসগুলো কিনলাম। তো কিনতে যখন গেছিলাম তাই দোকানদার আমাকে লজ্জা দিতেছে যে এটা কার জন্য, এত বড় কেন, এই সাইজ টাইজ দিয়ে অনেক কথাবার্তা বলতেছিল। যাই হোক আমি এগুলো কিনলাম, কেনার পরে আসছি, মানে সন্ধ্যার দিকে আসছি, ভাবি আমার বলে আমি রাতে ফোন দিলে নিয়ে আইসো, এখন আর আইনো না। আমি এই আমার দোকানে রাখছি, পরে দোকান বন্ধ করে 10টার দিকে ঘরে গেছি। 10:30টার দিকে ঝর্ণা ভাবি আমাকে ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে সিয়াম আমার ঘরে আসো। আমি বললাম যে চাচা জ্যাঠা তারপরে জেডি নাই, বলে ঘরের পিছন দিয়ে আসো, সমস্যা নাই। পরে ঘরের পিছন দিয়ে আমি ভাবির ঘরে ঢুকছি। ঢুকার পরে ভাবি তখন এগুলো হাতে নিয়ে বলতেছে যে এগুলোর সাইজ তো অনেক বড়, এত বড় বড় সাইজের আনছো কেন? আমি বললাম ও মা, আপনি যে সাইজ লিখে দিয়েছেন বেটা তো আমার সেই সাইজেরই দিছে। আমাকে বলতেছে না এগুলো সাইজগুলো অনেক বড় বড় মনে হচ্ছে, আচ্ছা তুমি একটা ভাবিরে পড়াই দাও তো দেখি সাইজ ঠিক আছে কিনা। আমি তখন বললাম আস্তাগফিরুল্লাহ, এটা কি বল? আমি বললাম ভাবি এটা কীভাবে সম্ভব? পরে আমার বলে দূর, তুমি আমার দেবো না, সমস্যা কি, বিয়ে শাদী করবা না, পড়াই দাও। পরে ভাবি হঠাৎ করে আমাকে এটা পড়াই দিতে বললো। আমার কাছে মানে এতটাই খারাপ লাগলো, আবার ভালোও লাগলো। আমি তখন এটা পড়াই দিলাম, পড়াই দিয়ে লজ্জা পাইয়া আমি তখন মানে ঘর থেকে বেরিয়ে চলে আসছি। ঘর থেকে বেরিয়ে আমি আমার ঘরে আসছি, এসে সারাটা রাত আমি ঘুমাইতে পারিনি। এবং এরপর থেকে আমি আর ভাবির সামনে দিয়া পড়ি না, মানে ভাবির সামনে পড়ি না, খুব লজ্জা পাই। অন্য জায়গায় দিয়ে দোকানে যাই এবং অন্য জায়গায় দিয়ে দোকান থেকে আসি। ভাবি ফোন দিল, ভাবির ফোন আর আমি রিসিভ করি না। এভাবে 3 দিন কেটে গেছে। 3 দিন পরে একদিন দুপুরবেলা, মানে দুপুরে তো ধরেন কাস্টমার দোকানে কম থাকে,
দুপুরবেলা ভাবি একদিন টিফিন বক্স একটা হাতে নিয়ে আমার দোকানে হাজিরা বলতেছে, সিয়াম ঘটনা কি? আমি বললাম, কই ভাবি, কোনো ঘটনা নেই তো, কেন কি হয়েছে? আমাকে বলে, তুমি আমারে দেখলে পাশ কেটে চলে যাও, আমার সাথে কথা বলো না, এবং কেমন জানি তুমি আমার একটু ইগনোর করো মনে হচ্ছে। না ভাবি, আমার আসলে লজ্জা লাগে এর জন্য। বলে, লজ্জা লাগবে কেন? এই নাও তোমার জন্য মুরগির মাংস দিয়ে ভাত নিয়ে আসছে, ভাত খাও। এবং না ভাবি, আমি বাড়িতে যা ভাত খাবো। বলে, এখানে ভাত খাও। পরে ভাত খাইলাম। ভাবি তখন আমার বলতেছে, সন্ধ্যার পরে ফোন দিলে কিন্তু ফোন ধরবা। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, ফোন ধরবো। এরপরে ভাবি তখন চলে গেল। চলে যাওয়ার পরে সন্ধ্যার পরে ভাবি আমারে ফোন দিল। তখন 7টার মতো বাজে। আমাকে ফোন দিয়ে বলতেছে, আজকে একটু তাড়াতাড়ি দোকান বন্ধ করে চলে আসো। আমি বললাম, ভাবি দেখেন, আমি তো দোকানদারি করি, আমার লজ্জা লাগে, আমি আপনার ঘরে যাবো না। পরে আমার বলে, ঘরে আসতে হবে না, তুমি দোকানটা বন্ধ করে একটু তাড়াতাড়ি এসো। পরে ভাবির কথা মতো আমি দিন 8:30 9টার দিকে দোকান বন্ধ করে দিই। এবং দোকান বন্ধ করার পরে ভাবি আমাকে বলে ওনার বারান্দা যাওয়ার জন্য। বারান্দার যে ব্যালকনি আছে ওই দিকে, বাইরে থেকে গ্রিলের মধ্যে যাই। এবং যাওয়ার পরে ভাবি তখন আমার সাথে ওইখানে দাঁড়ায় কথা বলে। আধা ঘন্টার মতো কথা বলে বলতেছে, সিয়াম কিছু মনে করো না, ভিতরে আসো, ভাবি একটু তোমার সাথে কথা বলে। আমার তো আপন বলতে কেউ নেই, তোমার ভাই আমার বিদেশ থেকে মাঝে মাঝে 2 বছর পর এসে 2 মাস থেকে চলে যায়, এভাবে তো একটা মানুষের জীবন কাটতে পারে না, তুমি একটু ঘরে আসো, ভাবি তোমার সাথে কথা বলি। না ভাবি, আমি এখানে দাঁড়ায় কথা বলি, কোনো সমস্যা নাই, ভাবি আমার অনেক বড়। তারপর উনি আমাকে জোরাজোরি করে। একটা পর্যায়ে আমি তখন ঘরের ভিতরে যাই। ঘরে গেলে পরে ভাবি ঘরের ভিতরে সবসময় খুব সুন্দর সুন্দর জামা পরতো। আপনার ধরেন টি শার্ট বা হচ্ছে কি আপনার খুব হট টাইপের জামাগুলো পরতো। তো এরকম জামা পরা দেখলে আমার খুব লজ্জা লাগতো। আমি ওনার দিকে তাকাইতে পারতাম না, আমি নিচের দিকে তাকায় থাকতাম। বরাবরের মতো ওই দিন আমি নিচের দিকে তাকায় আসি, ভাবির দিকে তাকাইতে আসি না। ভাবি আমাকে বলতেছে, সিয়াম তুমি এইদিকে তাকাও, নিচে তাকায় আসতো কেন? আমি বললাম, ভাবি আপনার দিকে তাকাইতে আমার লজ্জা লাগে। কে বেটা, তুই বিয়ে করবি না, তোর বউ হবে না? আমি বিয়ে করবো, আমি কি এত সকাল বিয়ে করবো? আমি তো অনেক বছর আগে বিয়ে করবো। সেদিন ভাবি আমার সাথে একটু দস্তাদস্তি করলো এবং একটু জাস্ট হাতাহাতি পর্যায়ে চলে গেলাম। একটা পর্যায়ে আমি তখন এখান থেকে বের হয়ে গেলাম। বাসা থেকে বের হয়ে আমি তখন আমার রুমে চলে গেলাম। এবং ওই দিনের পর থেকে ভাবির প্রতি আমার এক ধরনের একটা আকর্ষণ কাজ করতে শুরু হলো। আকর্ষণ বলতে এরকম যে আমার ভাবিকে না দেখলে কিছুই ভালো লাগে না, অন্তত ভাবিকে একটা নজর দেখার জন্য আমি পাগল হয়ে ছুটে আসি। ভাবি আমারে প্রচুর পছন্দ করে। এভাবে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমি কন্টিনিউয়াসলি রাতের বেলায় দোকান বন্ধ করে 1 ঘন্টা ভাবির ঘরে যাওয়া শুরু করলাম। প্রতিদিন দোকান বন্ধ করে আসার সময় ভাবির ঘরে ঢুকবো, 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো ভাবির ঘরের ভিতরে থাকবো। এরপরে বের হয়ে আমি আবার আমার ঘরে যাব। এরকম করতে করতে 1 দিন 2 দিন 3 দিন হতে হতে একটা পর্যায়ে ভাবির সাথে আমার ভিন্ন রকম একটা সম্পর্কের তৈরি হয়ে যায়। ভিন্ন রকম সম্পর্ক বলতে এক ধরনের একটা অবৈধ সম্পর্কে বলা চলে। তো আমি যেহেতু খুবই অবিবাহিত কম বয়স্ক একটা ছেলে, ভাবির তো অনেক বয়স হয়েছে, তো সেখানে আমার ভিতর তখন মনে হলো যে ভাবি হচ্ছে পৃথিবীর স্বর্গীয় সুখ। আমার যত যাই হোক আমার ভাবির আমার লাগবে। এবং এইভাবে মাস 2 কাটার পর আমি ভাবির জন্য পাগল হয়ে গেলাম। একদিন কান্না করে দিয়ে বললাম, ভাবি তোমার কাছে একটা অনুরোধ করি, তুমি আমার সংসার করবা, আমি তো গরিব মানুষ, এবং তুমি যদি আমার সংসার করো, আমি মুদি দোকান দিয়া আমি তোমার নিয়ে অনেক ভালো থাকবো, তুমি আমার সংসার করবা। ভাবি তখন আমারে বলে, জানো তোমার একটা কথা বলেছি, আমি কিছু মনে করো না, আসলে তোমার ভাই আমারে বিয়ে করছে, আমার বাবারও টাকা পয়সার অভাব নাই, আমার স্বামীরও টাকা পয়সার অভাব নাই। একটা মেয়েরে একটা বাবা তো ধরো 17-18 বছর খাওয়ায়, তো একটা বাবা কি চাইলে তার মেয়েটারে সারা জীবন খাওয়াইতে পারে না? আমি বললাম, হ্যাঁ পারে। তো ভাবি আমারে বলে, তাহলে বাবা যদি তার মেয়েটারে সারা জীবন খাওয়াইতেই পারে, একটা পুরুষের কাছে মেয়েটারে কেন দিয়ে দেয়? এই কথাটা কি তুমি জানো? আমি বললাম যে না ভাবি, জানি না। ভাবি আমার বলে, শারীরিক শান্তির জন্য, যেটা বাবা দিতে পারে না এটা অন্য পুরুষে দিতে পারে, এই জন্য অন্য পুরুষের কাছে বাবা তার মেয়েকে বিয়ে দেয়। কিন্তু আমার স্বামী আমাকে ভরণ পোষণ দেয়, কাপড় চোপড় দেয়, কিন্তু কোনোদিন আমার স্বামীকে আমি কাছে পাই না। যেখানে নিজের স্বামীকে কাছে পাই না, সেখানে আর টাকা পয়সা দিয়ে কী হবে? আমার টাকা পয়সা অর্থ আভিজাত্য কোনো কিছুর দরকার নেই। সিএম তুমি যদি সত্যি আমাকে বিয়ে করো, আমার সাথে সংসার করো, আমাকে অন্তত মানসিক শারীরিক শান্তিটা দাও, তাহলে সিএম আমি তোমার সাথে সংসার করব। আমি তখন বললাম, ভাবি এটা কী বলেন আপনি? আমি আপনার মতো আমাদের গ্রামের সবচেয়ে সুন্দরী বউটারে আমি পাবো, এটা তুমি চিন্তাও করে নাই। কিন্তু শামসু ভাই তো আমাকে মেরেই ফেলবে। উনি আমার বলে, শামসু তোমার কি করবে এটা আমি দেখবো, তুমি শামসুরে তো ভয় পাও কেন? শামসুকে তো ভয় পাওয়ার কিছু না, আমি আছি। শামসু কোনো কিছু করবো, ওরে আমি মাইরা ফেলাবো, আমি আছি, আমি তোমারে দেখবো, আমি তোমার প্রোটেকশান দিব। আমি বললাম, ভাবি ঠিক আছে। এরকম করে ভাবির সাথে মোটামুটি আমার একটা প্রেম ভালোবাসার সম্পর্ক শুরু হয়ে যায়। এক গভীর প্রেমে আমি ভাবির সাথে পড়ে যাই এবং ভাবি আমাকে অনেক ভালোবাসে, আমিও ভাবিরে অনেক ভালোবাসি। দুজনের ছাড়া কোনো কিছুই বুঝি না, একজন মনে হয় আরেকজনের মাঝে হারিয়ে যাব।
এমন করে প্রায় 1 বছর ধরে আমরা গভীর প্রেমের সম্পর্কে জড়িত ছিলাম। 1 বছরের মাঝে ভাবি আমাকে অনেক টাকা পয়সাও দিয়েছে, আমি দোকানটাকে মোটামুটি অনেক সাজাইছি, বড় করছি। একটা পর্যায়ে আমার ওই শামসু ভাই দেশে আসবে, দেশে আসার কথাবার্তা চলতেছে। ভাবি আমারে বলে, সিহাম তোমার ভাই তো দেশে আসবে, আমি তো একটা রাতও তোমার ভাইয়ের সাথে থাকতে পারবো না, কারণ আমি তো তোমাকে ভালোবেসে ফেলছি। যেহেতু আমি তোমাকে ভালোবাসছি, সুতরাং আমি তোমার ভাইয়ের কাছে কখনোই যাইতে পারবো না এবং আমার জীবন তোমার সাথেই কাটবে। তো এখন কি করব বলো, আমি তোমাকে এর সাথে কি করতে পারি? আমি বলি, ভাবি চলেন আমরা পালায়া যাই। ভাবি আমার বলে, পালায়ে যাবো মানে? পালাইয়া কেন যাবো? তুমি কি বিড়াল নাকি? তোমার ভাই কি বাঘ যে তুমি পালায়ে যাবা? পালিয়ে যাওয়ার কি আছে? আমরা ভাগের বাচ্চার মতো এই সমাজে থাকবো। তুমি আমাকে বিয়ে করবো, আমি তোমার বিয়ে করবো, আমরা এক সমাজে থাকবো। আমি বললাম, না আপনি তো আমার অনেক বড়, লোকে কি বলবে? ভাবি আমার বলে, ও আচ্ছা এখন লোকের কথা আসতেছে। লোকের কথা আসতেছে কেন? তুমি আমার সাথে সংসার করবা, আমার বিয়ে করবা, আমার নিয়ে থাকবা, লোকে কি বলবে এটা তো দেখার বিষয় না। বললাম, হ্যাঁ তাও আপনি ঠিক বলছেন, আমরা লোকের কথা গুরুত্ব দিতে যাবো কেন? আচ্ছা লোকের কথার প্রয়োজন নাই, এখন কি করবো আপনি আমার বলেন। ভাবি আমার বলে, আমি যা বলছি তাই, তুমি দেখো কি করতে পারো, ব্যবসাটাকে আরেকটু ডাবল আপ করো। এই নিয়ে ভাবি কিন্তু আমাকে প্রতি মাসে টাকা দিত, মানে ব্যবসাটাকে উন্নয়ন করার জন্য। একটা পর্যায়ে ভাবি আমার বলতেছে, সবই ঠিক আছে, তোমার ভাইও আসার মনে করো আর 6 মাস আছে, 6 মাসের মধ্যে চলে আসবে। এখন যত যাই হোক, আমি তো তোমার ভাইয়ের সংসার করেছি এবং দীর্ঘ অনেক বছর, হয়তো আমার সন্তানাদি হয় নাই, অনেক বছর তোমার ভাইয়ের সংসার করেছি। এখন তোমার ভাইয়ের সামনে কি করে তোমার সাথে রাতে ঘুমাবো, তোমার সাথে রাতে থাকবো? এটা তো আসলে পারবো না, এটা তো আমার কাছে বিবেকে বাধা দেয়। আমি তখন বললাম, ভাবি আমি আসলে বুঝতেছি না আপনি কি বলতেছেন। ভাবি আমার বলে, একটা কাজ করো, মানে যেহেতু আমরা দুজনে এখন প্রেম ভালোবাসা জড়িয়ে পড়েছি, আমরা যেহেতু বিয়ে করব, তাই এখন যদি তোমরা এখানে থাকো, তাহলে ধরো তোমার ভাইয়ের সামনে আমার সারাক্ষণই পড়া লাগবে, কারণ তোমাদের এই ঘরটা তো আর বাউন্ডারি করে না, একই পুকুরে গোসল করা লাগবে, একই বাথরুমের দিকে ওইদিকে যাওয়া লাগবে, একই বাড়ির মধ্যে থাকবো, এটা তো আর সম্ভব না। একটা কাজ করেছিলাম, তুমি অন্য কোথাও একটা বাড়ি কেনার ব্যবস্থা করো, এই গ্রামে না, ভিন্ন কোনো একটা গ্রামে। আমি তখন বললাম, ভাবি ভিন্ন গ্রামে যে বাড়ি কিনবো, মানে জায়গাটা টাকাটা পাবো কই? ভাবি আমার বলে, এই জায়গাটা বিক্রি করে দাও তোমার শামসু ভাইয়ের কাছে। আমি বললাম, কি বলেন, শামসু ভাইয়ের কাছে তখন বিক্রি করলাম না, এখন বিক্রি করবো? ভাবি আমার বলে, আরে তখন তো তোমার সাথে আমার কোনো সম্পর্ক হয় নাই, তো সম্পর্ক না হওয়ার কারণে তখন হয়তো বিক্রি করো নাই, এখন বিক্রি করে দাও। তাই আমি বললাম, এটা কি শামসু ভাই আসলে বিক্রি করবো? বলে, না আসবে কেন, তুমি তার সাথে ফোনে কথা বলো, ফোনে কথা বলে তার কাছ থেকে টাকা নিয়ে তার বাপের দলিল দিয়ে দাও, মানে আমার শ্বশুরের দলিল দাও, এরপরে তুমি অন্য কোথাও জায়গা দেখো, সেখানে ঘর বানাও, তুমি আমি এবং তোমার মা একসাথে থাকবো। আমি বললাম, আচ্ছা ভাবি ঠিক আছে। এবার ভাবির কথা মানলাম, না আমি শামসু ভাইয়ের ফোন দিলাম বিদেশে। শামসু ভাই আমার বলে, তখন আমি এত করে বললাম তুই রাজি হলি না, আচ্ছা ঠিক আছে সমস্যা নাই, কত টাকা বিক্রি করবি? আমি বললাম 10 জনের কাছে যা রাইট আছে তাই দিবেন। পরে আমি মানুষের সাথে কথাবার্তা বললাম, বইলে একটা রেট নির্ধারণ করা হলো। এবার আমি আমার জ্যাঠার নামে দলিল দিয়ে দিলাম, আমার জেঠুর নামে আমি তখন আমাদের জায়গাটা দলিল দিলাম। দলিল দেওয়ার পরে 6 লাখ টাকা জায়গাটা বিক্রি করলাম। 6 লাখ টাকা ন্যায্য মূল্য, সবাই দাম দর করে দিল 6 লাখ টাকা, 6 লাখ টাকায় বিক্রি হলো। তো যদিও এর আগে আমার জ্যাঠাতো ভাই 10 লাখ টাকা দিবে বলছিল, আর আরেক জায়গায় 10 লাখ টাকা দিয়ে জায়গা কিনবে, আমাকে বিদেশ নেবে বলছিল। তো ওই সময় তার আমার ভাবির সাথে সম্পর্ক ছিল না, এই জন্য জায়গা বিক্রি করার প্রশ্নই আসে নাই। তো এখন জায়গা বিক্রি করার পরে এখন মা কিন্তু এতে রাজি নেই, মা কিন্তু আমাকে অনেক করতেছে যে না জায়গা বিক্রি করাটা ঠিক হবে না। তো আমার মাও তো একটু সহজ সরল টাইপের মানুষ, আর বয়স হয়েছে, তো বয়স হয়ে যাওয়ার কারণে আম্মু আর মানে তেমন কিছু একটা আমার মুখের উপরে আর তেমন কোনো কথা বললো না। একটা পর্যায়ে যার কাছ থেকে 6 লাখ টাকা নিলাম, নিয়ে আমি তখন অন্যত্রে জায়গা কিনলাম। জায়গা কেনার পরে ওইখানে আমি বাড়ি বানাইতেছি। ভাবি আমার 1 লাখ টাকা দিছে। ভাবি 1 লাখ টাকা দিল, তাহলে বাড়িটা বানাও। বাড়ির কাজ মোটামুটি কমপ্লিট হওয়ার পরে ভাবি আমার বলতেছে, শোনো এভাবে হুট করে চলে গেলে তোমার জ্যাঠাতো ভাই আইসে আমার নামে দরবার টরবার ডাক দিবে এবং আমার নামে সে বিচার বসাবে, এবং সে হয়তো মামলাও করতে পারে যে আমি তার ঘর থেকে সোনা দায়না টাকা পয়সা এগুলো নিয়ে আমি তোমার সাথে পালাই গেছি, এই বলে হয়তো আমার নামে একটা মামলাও দায়ের করতে পারে। আমি বললাম, হ্যাঁ উনি তো মামলা দায়ের করবে, বলে এই জন্য তাকে মামলা দায়ের করার কোনো সুযোগ দেবো না। ও যদি দেশে আসে, দেশে আসার পরে ওকে বলে কয়ে আমি তোমার কাছে চলে যাব। আমি তখনও ভাবিরে বলতেছি, ভাবি শামসু ভাই কিন্তু মাথা গরম একটা মানুষ, উনি কিন্তু অনেক রাগী একটা মানুষ, হয়তো শামসু ভাই আমার মারবে এটা শুনলে। ভাবি আমার বলে, মারবে কেন, তুমি ছোট মানুষ নাকি, তুমি এত বড় একটা মানুষ, তোমার গায়ে হাত তুলবে কি করে? আর আমি তো স্বেচ্ছায় তোমারই বিয়ে করবো, এখানে তোমার ভাইয়ের করার কি আছে? তাই আমি বললাম যে তাহলে আপনি কি বলতেছেন ভাই আসা পর্যন্ত অপেক্ষা করবেন? বলে, হ্যাঁ তোমার ভাই আসবে যেদিন, সেদিন রাতে আমি তার সাথে ফাইনাল কথা বলে ফেলবো, এবং তোমার ভাই আসার পরের দিনে আমি আল্লাহর রহমতে তোমার কাছে চলে যাব, আর তুমি এদিক দিয়ে সব কিছু ঠিক করো। তা আমি সব কিছু ঠিক করলাম, আমার মাকেও সব কিছু বললাম, মাও রাজি হয় না এবং শেষের দিকে রাজি হলো। তো শামসু ভাই আসছে ধরেন 10টা সাড়ে 10টার দিকে বাড়িতে আসছে, রাত্রে বাড়িতে আসছে। আমি ভাবিরে ফোন দিলাম, ভাবি বলে আজকে তো বাড়িতে আসছে, তুমি আজকে ফোন দিও না, আমি কালকে সকালে তোমাকে ফোন করবো।
এই কথা বলার পরে রাতটা কেটে গেল এবং পরের দিন সকালবেলা ভাবি আর আমারে কল দিল না। আমি 11টার দিকে ভাবির নাম্বারে কল দিলাম, উনি আমার লাইনটা কেটে দিল। লাইনটা কেটে দেওয়ার পরে এরপরে উনি আর কল ব্যাক করলো না। সারাটা দিন কেটে গেল। বিকেলের দিকে আমি যখন তার নাম্বারে কল দিলাম, দেখলাম যে নাম্বারটা বন্ধ। নাম্বারটা বন্ধ পাওয়ার পরে আমি একটু বিব্রত হয়ে গেলাম, কিরে নাম্বারটা বন্ধ কেন, মানে বুঝতে পারলাম না। তো এবার মাগরিবের সময় বাজারের দিকে আসলাম, আমাদের এলাকার দিকে আইসেও কোনো খোঁজখবর পাইলাম না। এবং পরের দিন সকালবেলা আমি আস্তে আস্তে বাড়ির দিকে হাঁটতে শুরু করলাম, মানে যারা তো বাড়ির দিকে আসতেছি দেখবো যে ঝর্ণা কোথায়, কারণ ওর সাথে তো আমার কথা হইলো চলে আসবে। একদিন এক রাত কেটে গেল, কোনো খবর নাই। তো পরের দিন আমি আসছি, আসার পরে সকালবেলা আইসা আমি দেখি আমার জেঠি উঠান মানে পরিষ্কার করতেছে। আমি জেঠির সালাম দিলাম, জেঠি খুব সুন্দর করে এখন আমাদের সাথে ভালো, এবং আমাদের ঘর বাড়িগুলো আমরা তো ভাঙে নিয়ে গেছি, তারপরে তারা এটা একদম মানে ওই তাদের উঠানের সাথে অ্যাডজাস্ট করে ফেলছে। পরে আমি বলি জেঠি ইয়ে কই, ঝর্ণা ভাবি কই? বলে তোর ঝর্ণা ভাবি আর তোর শামসুবাই তো কক্সবাজার গেছে। যে কী বলো, কক্সবাজার গেছে? আমাদের এখানে কুয়াকাটা ফালাইয়া বলে না, কুয়াকাটা অনেকবার গেছে, এই জন্য তারা এবার কুয়াকাটা জেনে এবার কক্সবাজার গেছে। আমি তখন বললাম এটা কী বলেন, কবে গেল? বলে গতকালকে রাতে। তো আমি বললাম ওমা, এটা কী ধরনের কথা, ভাই আসার সাথে সাথে চলে গেছে? আমার যেটি তখন বলতেছে তোর ভাবি তো আগেই প্ল্যানিং করে রাখছে, আগেই টিকিট মিকিট কেটে রাখছে, গাড়ির টিকিট টুকিট আগেই কাটা শেষ, এবং তোর যারা তো ভাই দেশে আসার সাথে সাথে একসাথে চলে গেছে। আমার মাথায় তখন ভ্যাসমানটা ভেঙে পড়লো, কী রে এটা কি? আমার যেটা তো মানে এই ঝর্ণার সাথে কথা ছিল কি, ও কাজটা করলো কি? ও আমারে বললো এক রাতে ওনার সাথে থাকবে, এক রাতে কথাবার্তা শেষ করে পরের রাতে আমার কাছে চলে আসবে, কিন্তু ওই রাতের বেলায় উনি আমার যেটা তো বাড়ি নিয়ে কক্সবাজার চলে গেছে। আমি অপেক্ষা করতেছি তার ফোনে, আমি প্রতিটা মুহূর্তে ট্রাই করি, কিন্তু আমি ওইখানে আর কোনো লাইন পাই না। নাম্বারে কল দিলে নাম্বার বন্ধ, কল দিলে নাম্বার বন্ধ। এবং একটা পর্যায়ে প্রায় এক সপ্তাহ পরে তারা তখন কক্সবাজার থেকে আসছে। এক সপ্তাহ পরে কক্সবাজার থেকে আসার পরে ভাবি একদিন পুকুর পাড়ে কী জানি ধুইতেছে, আমি পুকুরের অন্য পারে সাইকেল দিয়ে আসতেছি দোকান থেকে। ভাবিরে দেখে আমি তখন সাইকেলটা ওখানে দাঁড়া করে দৌড়ে আসছি। ভাবিরে দেখে ভাবি আমারে দেখে উনি কেমন যেন একটু মুখটা কালো করে ফেললো। আমি বললাম ভাবি আপনার মোবাইল বন্ধ কেন? বলে তোমার ভাই আমার মোবাইল লয়ে গেছে। তা আমার ভাই আপনার মোবাইল লয়ে গেছে কেন? বলে লয়ে গেছে তোমার সাথে কথা বলি এই জন্য। আমি বললাম ওমা, এটা কী ধরনের কথা, আপনি আমার সাথে কথা বলেন তাই বলে কি ভাই মোবাইল নিয়ে যাবে? আর আপনি লোক বলছেন বাইরে ছেড়ে দিয়ে আমার কাছে চলে আসবেন। এবার বলে তোমার ভাই জানালা দিয়ে তাকায় আছে, আমি তোমার পরে ফোন দেবো, এখন চলে যাও। এই কথা বলে ভাবি তখন আবার চলে গেল রুমে। কিন্তু রুমে চলে যাওয়ার পরে ওই সারা রাত কেটে গেল, আমার আর ফোন দিল না। পরের দিন সকালবেলা আমি আবারও ভাবির উঠানে গেলাম। উঠানে যাওয়ার পরে আমি ভাবিরে খুঁজতেছি। ওই সময় আমার শামসুভাই দেখছে। শামসুভাই দেখে আমার বলতেছে কিরে সিয়াম তুই এখানে চকরমকর করস কেন? আমি বললাম সিয়াম ভাই, শামসুভাই ভাবি কই? বলে যে ভাবিরে তোর কী দরকার? আমি বললাম যে না ভাবি কই, ভাবির সাথে একটু কথা আছে। বলো তোর ভাবির লোকে তোর কী কথা আছে, আয় তো আমার সাথে আয়। এই কথা বললে ভাই তখন আমার টাইনা ভাবির সামনে নিয়ে গেছে, এবং ভাবির সামনে নিয়ে যাওয়ার পরে ভাবি তখন গালাগালি শুরু করছে আমার ভাইয়েরে, মানে শামসু ভাইরে, তুমি ওরা আমার সামনে আনছো কেন, এই সে গালাগালি করতেছে। এবার ভাই বলে যা এখান থেকে যা, আমি যাতে আমাদের বাড়ির ত্রিসীমানায় তোরা আর কোনোদিন না দেখে, যা এখান থেকে যা। দূরে থাপ্পড় দিয়ে ভাই তখন আমার বিদায় করে দিল। আমি তখন কোনো কিছুই বুঝতে পারলাম না, আরে ঘটনা কি? আমি তখন এইভাবে 2 দিন 3 দিন ওদের বাড়ির আশেপাশে পাগলা কুত্তার মতো ঘুরি। আমার মা তখন বিষয়টা বুঝতে পারছে। মা বুঝতে পারার পর আমি তখন মারে বললাম যে মা আমারে বলে কী হয়েছে বাবা, তোর ওই ঝর্ণা ভাবি তোর সাথে আসে না? আমি বললাম আসা তো দূরের কথা, উনি আমার মোবাইলে রিসিভ করে না, মোবাইলে বন্ধ করে দিছে, আর ওনারা দেখলে উনি আমার সাথে কথা বলে না। আমার মা বলে বাবারে, বর্তমান সময়ের মীর জাফর হচ্ছে তোর ওই ঝর্ণা ভাবি। আমরা যারে ফেরেস্তা মনে করতাম, কিন্তু সে ছিল আসলে একটা মানুষরূপী নিম শয়তান। আমি বললাম মা তুমি বলো কি? মা বলে হ্যাঁ, একটা সময় যখন তুই আমার ঘরে এসে বলছিলি তোর জ্যাঠাতো ভাই 10 লাখ টাকা দিয়ে তোর অন্য কোথাও জায়গা কিনে দিব এবং তোরে বিদেশে নিয়ে যাইব, সে তার স্বামীর টাকা চিন্তা করছে তার স্বামীর 16-17 লাখ টাকা চলে যাবে। 16-17 লাখ টাকা চলে যাবে, এই জন্য 5-6 লাখ টাকার ভিতরে মামলাটা মীমাংসা করলো এবং তার স্বামী 10 লাখ টাকা সে বাঁচাই দিল। আমি বললাম মানে? মা বলে খুব কৌশল করে তোর সাথে প্রেমের অভিনয় করে আমাদেরকে গর্বিটা থেকে উঠাইছে। কারণ তুই যদি তোর জ্যাঠাতো বাইরে জায়গাটা দিয়ে দিতি, তাইলে তো ধর 10 লাখ টাকার জমিও আমরা পাইতাম এবং তুই বিদেশে চলে যেতে পারতি। এই জন্য নিজের স্বামীর টাকা সে রক্ষা করে ফেললো নিজের দেহ দিয়া। আমি বললাম মা তুমি এটা কী বলো? মা বলে হ্যাঁ, সে বেশ্যার চেয়েও খারাপ। আমি তখন কান্না করে বললাম মা আমি তো ঝর্ণা ভাবির অনেক ভালোবাসি। মা আমারা বলে ভালোবাসার ফাঁদে ফেলেই তোরে ফকির বানিয়ে দিছে। আমি বলি তাইলে এই যে আমাদের জন্য রান্না বান্না করা, তোমার হাত পা টিপে দেওয়া, তোমার জন্য এটা ওইটা নিয়ে আসা, আমাকে দোকানে ফুজি দেওয়া। আমার মা বলে তোর দোকানে কয় টাকা পুঁছে দিছে, আমারে কয় টাকা রান্না বান্না খাওয়াইছে, আর কয় টাকা তার স্বামীর সে সেভ করছে, ওইটা চিন্তা কর।
আমি তখন বুঝে গেলাম যে ভাবি আসলে আমার সাথে প্রতারণা করছে, এবং ওইটা বোঝার পরে আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। আমি প্রচুর কান্নাকাটি করতেছি এবং ভাবির আমি আর দেখতে পাই না। এভাবেই সময়গুলো কাটতেছে। ভাবি আজকে এখানে, কালকে ওখানে, ওরকম ভাইরি নিয়ে ঘুরতেছে। এমন করে সময়গুলো কাটতে কাটতে হঠাৎ করে একটা পর্যায়ে শুনতে পেলাম যে ভাবি নাকি বিদেশ চলে যাবে, সৌদি আরব চলে যাবে ভাইয়ের সাথে, এবং এই নিয়ে তারা ঢাকায় দৌড়ে করতেছে, অ্যাম্বাসিতে পাসপোর্ট করতেছে। ভিতরে তখন খুব রাগ লাগলো যে ভাবি আমার সাথে এরকম বেমানিটা কেন করলো। একদিন আমার দোকানের সামনে দিয়ে ভাবি আসতেছে ভাইরে নিয়ে রিক্সা দিয়ে। আমি তখন দোকানটার সামনে, আমি তখন দোকানের সামনে দাঁড়াইছি। দাঁড়াই বললাম যে, মানে একটু সাহসটা বললাম যে শামসু ভাই নাইম আসেন, কথা আছে। ভাবি বলে তোমার ভাই নামবে কেন, কি বলার এখানে বলো। আমি বললাম আপনি তো একটা বেইমান, কি বলবো, আপনাকে তো বলার মতো কিছু নাই। আপনি তো বর্তমান সময়ের একজন মির্জাফর। আপনি আমার সাথে প্রেমের অভিনয় করে, আমার সাথে হোস্টি নষ্টি করে, এরপরে আবার ভাইরে ধরলেন কেমনে, আপনার লজ্জা করে না? শুধু এটাই বলছে, আর অন্য কিছু বলি নাই। এতে ভাই মনে করেন লাফ দিয়ে রিক্সা থেকে নেমে জুতা খুলে আমাকে পিটাইতে শুরু করছে। আমাকে এমন পিটাইছে, পিটে আমার দোকানের ভিতরে আমার চোখের সামনে আগুন লাগাই দিছে। তো ওনারা তো এলাকার ডন ছিল, এক কথায় বলতে গেলে শামসু ভাই, ওনার বাবারা, ওনার বাপ এই এলাকার ডন। এখন আমি তো আমার তো গরিব মানুষ, আমার কথা কেউ শুনবে না। আমার এই রানিং দোকানটার মধ্যে উনি তখন আগুন লাগাই দিছে। দোকানটার মধ্যে আগুন লাগাই দিল, এবং আমি কোনো বিচারও পাইলাম না। এলাকার লোকজনের কাছে গেলাম যে ভাই আমার দোকান আগুন লাগাই দিছে। এলাকার কোনো মানুষ শামসু ভাইয়ের বিচার করার জন্য শামসু ভাইয়ের উঠানে আসলো না। এবার আমি আবার রাস্তায় ঘুরতে শুরু করি, মানুষের বাড়িতে, এখানে ওইখানে। তখন আমার মনটা পুরো ভেঙে গেল, আমার পৃথিবীটা পুরো অন্ধকার হয়ে গেল। আমার ওই ঝর্ণা ভাবি যে আমার সাথে এত বড় বেইমানি করবে, এটা আমি কখনো স্বপ্নেও চিন্তা করতে পারি নাই। আমি তাকে আল্লাহর পরে বিশ্বাস করতাম, আমার সমস্ত বিশ্বাসগুলো সে মুহূর্তের মধ্যে ভেঙে দিল। এইভাবে সময়গুলো কাটতে কাটতে আমি তখন একদিন মোবাইল ফোন নিয়ে বসে আছি। আমি নাম্বারটা চিনি না, হুট করে একদিন একটা নাম্বার থেকে আমার মোবাইলে কল আসছে। এই ঝর্ণা ভাবি তখন কিন্তু সৌদি আরবে চলে গেছে। সৌদি আরবে চলে যাওয়ার পর আমার নাম্বার একটা কল আসছে, আমি রিসিভ করছি। আমি বললাম যে কে? বলে আমি বর্ষা। তাই আমি বললাম বর্ষা নামের কাউকে আমি চিনি না। বলে ভাইয়া আপনার কি মুদির দোকান আছে? আমি বললাম হ্যাঁ মুদির দোকান আছে। তো বলে আপনার দোকানে কি, মানে কি একটা জিনিসের কথা জানি বললো, যেটা আছে কিনা। তাই আমি বললাম না, এটা তো বাজারে আছে, আমার দোকানে নাই। মানে এটা আমাদের পার্শ্ববর্তী গ্রামেরই একটা মেয়ে। ওরা আমাকে বলো ও আচ্ছা ভাই, এটার জন্যই কল দিয়েছিলাম। যে নাম্বারটা কই পাইছেন? বলে পাইছি, যেখানে পাইছি। এই মেয়ের কণ্ঠটা কিছুটা ঝর্ণা ভাবির মতো লাগছিল, মানে কণ্ঠটা কিছুটা ভাঙা টাইপের, মানে ইন্ডিয়ান নায়িকা হচ্ছে আপনার রানী মুখার্জির মতো ভাঙা টাইপের, ওই ভাবির গলার মতো লাগছিল। লাগার পরে আমার মেয়ের কণ্ঠটা ভালো লাগছে। তো যাই হোক, দুপুরে মেয়ে কল দিল। তো রাতের দিকে, রাত্র প্রায় 10:30টার দিকে আমি তখন এই নাম্বারে কল ব্যাক করলাম। মনটা অনেক ভাঙা, তো কল দিলাম। পরে মেয়েটা রিসিভ করলো, রিসিভ করে বলতেছে ভাইয়া কে আপনি? আমি বললাম আপনি দুপুরে আমারে কল দিয়েছেন, আমি মুদি দোকানদার সিয়াম। বলে ও আচ্ছা হ্যাঁ ভাইয়া, কেন ফোন করছেন? আমি বললাম না, এমনিই ফোন দিয়েছি, আপনার সাথে একটু কথা বলতে ইচ্ছে করতেছিল। আপনার কণ্ঠটা আমার একটা পরিচিত মানুষের মতো লাগতেছে। তো আমাকে বলে যে না ভাইয়া কল দিয়েন না, আমার বাসায় সমস্যা আছে, আমার আব্বা অনেক মাইন্ড করে, কল দিয়েন না। এটা বলে লাইনটা কেটে দিছে। লাইনটা কেটে দেওয়ার পরে আমার মনটা তখন কেমন যেন খুব নরম হয়ে গেল। পরের দিন সকালে গিয়ে আবার দোকান খুলছে। দোকান খোলার পরে এই মেয়েটা আমার আবারও কল দিচ্ছে আমার নাম্বারে। কল দিয়ে বলতেছে ভাইয়া আপনি কি কালকে রাতে রাগ করছেন আমার কথায়? আমি বললাম না রে বোন, রাগ করবো কেন? আপনার মোবাইল আপনি মানা করছেন কল দেওয়ার জন্য, এই জন্য আর কল দিলাম না। পরে আমরা বলে প্লিজ ভাইয়া রাগ করেন না, আসলে কালকে রাতে আপনার কণ্ঠটা শোনার পরে না আমার মনটাও কেমন যেন একটু নরম হয়ে গেল। আপনি খুব নরমভাবে কথা বলছেন, এবং এরকম করে বললেন যে আপনার একটা প্রিয় মানুষের কণ্ঠের মতো আমার কণ্ঠটা, মানে আপনার সাথে এরকমভাবে কথা বলাটা আমার ঠিক হয় না, আমার খুব খারাপ লাগতেছিল, মানে ভিতরে অনেক কষ্ট কাজ করতেছিল। এই জন্য আবার কল দিলাম আপনাকে সরি বলার জন্য। আমি বললাম না, সরি বলার কিছু নাই, তো ঠিক আছে, তুমি আমার বলে ভাইয়া কিছু মনে করেন না, আপনার যদি আমার সাথে কথা বলতে মন চায় তাহলে আপনি আমাকে কল দিয়েন, এবং আপনার যখনই মন চাইবে আমাকে তখনই কল দিন, কোনো সমস্যা নাই, আমি আপনার সাথে কথা বলবো। তো দেখলাম যে মোটামুটি এখান থেকে একটা গ্রিন সিগন্যাল আমি মেয়েটার কাছ থেকে পাইলাম। পাওয়ার পরে এরপর থেকে আমার মাঝে মাঝে যখন মনটা খারাপ লাগে 2 দিন পর তারে ফোন দেয়, তার সাথে কথা বলি, এবং সেও আমার সাথে মোটামুটি ভালো করেই কথা বলে। ওই সময় সালটা ছিল আপনার 2009 কি 10 সালের মধ্যে, ওরকম একটা সময়। তো সে সময় বাটন সিস্টেম ফোনগুলোই ছিল, আপনার অ্যান্ড্রয়েড ফোনগুলো বের হয় না, যেরকম ভিডিও কল বা মোবাইলের কল, মানে আপনার যে ফেসবুক, ইনস্টাগ্রাম বা এই ধরনের অ্যাপসগুলো তখন বের হয় না, সবে বাটনওয়ালা মোবাইলে বেশিরভাগ মানুষের হাতে ছিল। তো আমার কাছেও বাটন ফোন, ওইখানেও বাটন ফোন, এরকম করে তার সাথে আমার কথাবার্তা হতো। তা কথাবার্তা হতে হতে মানে দুজনের মাঝে মোটামুটি এক ধরনের একটা মানে আলাপচারিতা হচ্ছিল, মানে বন্ধুত্বপূর্ণ আলাপচারিতা। এরকম আলাপচারিতা হতে হতে একদিন আমি আমার জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো তার সাথে শেয়ার করলাম, মানে এই যে শামসু ভাই, তারপর ঝর্ণা ভাবে আমার সাথে যা করছে, আমার সাথে যে বেইমানিগুলো করলো, আমার সাথে যে প্রতারণাগুলো করলো, আমাদের ঘর বাড়ি ভেঙে দিল, বা আমাদের যে আমার বাবার কোটি কোটি টাকার সম্পদ আমার যেটা ভোগ করতেছে ওইগুলোর মধ্যে আমাদেরকে যেতে দেয় না, বা আমার জীবনে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো
এই সবগুলো ঘটনা আমি তখন, ওই মেয়েটার নাম ছিল বর্ষা আর আমার ভাবির নাম ছিল ঝর্ণা। তো দুইটা নামের মাঝেও কেমন জানি মিল আছে। তো আমি তখন বর্ষার কাছে এগুলো বললাম, বলার পরে বর্ষাও খুব মন খারাপ করলো। ও পড়াশোনা করতো, মাদ্রাসায় পড়তো। তো অনেক খারাপ লাগলো। ও বলে, আসলে মানুষ মাত্রই তো বেঈমান, এখন কি আর করবেন বলেন, আপনার ভাবি আপনার সাথে এরকমটা করছে, আল্লাহ হয়তো ওনার বিচার করবে। তো এই যে আমি একটা মন ভাঙা মানুষ ছিলাম, এই মন ভাঙা মানুষটারে ওই বর্ষা মোটামুটি খুব একটু সময় দিত। আমি যখনই ফোন দিতাম, সে যতই কাজের মধ্যে থাকতো, যতই ব্যস্ততার মধ্যে থাকতো, ও আমাকে টাইম দিত। মোবাইল ফোনটা নিয়ে একটু সাইডে যাইতো, আমার সাথে একটু একটু করে কথা বলতো। সর্বদিকে তার সাথে আমার মোটামুটি ভালো একটা সম্পর্ক তৈরি হলো, ভালো একটা কথাবার্তা, ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হলো। এমন করতে করতে খুব ভালো একটা অবস্থানে চলে গেলাম। তো চলে যেতে যেতে তার সাথে কথা বলি, সে আমার সাথে কথা বলে, আমিও কথা বলি। এমন করতে করতে এক ধরনের একটা ভালো লাগা থেকে একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হয়ে গেল। ওর সাথে কথা না বলে থাকতে পারি না, আমার ভালো লাগে না। এবং যে পরিমাণের ভালোবাসা আমার ঝর্ণা ভাবির জন্য ছিল, এবং এই সমস্ত ভালোবাসায় তখন আমার বর্ষার জন্য বাইতে শুরু হলো। বর্ষাকে যেন আমার কোনো কিছু ভালো লাগে না, আমার খাওয়া দাওয়া ঘুম সব কিছু যেন হারাম হয়ে যাচ্ছে। বর্ষা ফোন না দিলে আমি খাবার খেতে পারি না, বর্ষার সাথে কথা না হলে আমি ঘুমাইতে পারি না, এবং দোকান চালাইতে পারি না। দোকান বলতে আমি পরিশেষে আরেকটা দোকান দিয়েছিলাম। আমার ওই দোকানটা পুড়ে ফেলার পরে ওখানে আমার যতটুকু পুঁজি ছিল তা দিয়ে খুব ছোটো করে করে আরেকটা দোকান দিচ্ছে, আগের মতো না। তো দোকানও যাইতে পারি না। সব কিছু মিলে আমার মনটা তখন খুব খারাপ হয়ে গেল। মনের ভিতরে সারাক্ষণে আনচান আনচান করে। এরকম করে ওর সাথে প্রায় আমি 2 মাসের মতো কথা বলি। যদি আমাদের পার্শ্ববর্তী গ্রাম, আমি কোনোদিনও তার দেখার জন্য যাইনি। ওই মুখোশ পরে মাদ্রাসায় যেত, মাদ্রাসা থেকে আসতো। তো 2 মাস পর আমার একদিন মনে হলো যে আমি তার জন্য কিছু গিফট নিয়ে যাব। তো ওই সময় মামা আচার সহ বিভিন্ন ধরনের আচার বাড়িল আমি দোকান থেকে। একদিন তাদের মাদ্রাসার সামনে গেছি, ওই আবার মোবাইল নিয়ে মাদ্রাসায় যাইতো। পরে ফোন দিলাম যে, ঝর্ণা আমি তোমার মাদ্রাসার সামনে আসছি, তুমি কি আসবা? তুমি বোরকা পরে, বোরকা একদম হিজাব টিজাব পরে আসছে। আসার পরে আমি তখন তারা কিছু গিফট দিলাম, ও তখন নিয়ে গেল। এর অনেক হাসি টাসি গেলো, মাদ্রাসার সামনে চলে গেছে। এইভাবে সময়গুলো কাটতেছে, দুজনের সাথে ফোনে কথা বলতেছে। ফোনে কথা বলতে বলতে একদিন হঠাৎ করে আমাকে বলতেছে যে, আমাদের বাড়িতে আপনি আসতে পারেন, সমস্যা নাই, আমরা আসলে দেখা করব। ওর মা বাড়িতে নেই, এ কথা বলতেছিল যে আম্মু বাড়ি নেই, আমি আছি আর আমার ভাবি আছে, আমরা রাধাস জবাই দিব আপনি যদি আসেন রাতের বেলায়। তা আমি তখন বললাম যে, রাধাস জবাই দিবেন রাতের বেলায়? বলে, হ্যাঁ রাধাস জবাই দিব, আপনি যদি আসেন, আপনি কি আসবেন? আমি তখন বললাম, আপনাদের গ্রামে তো কোনোদিনও যাইনি, এবং তো ঠিক আছে, ওর ভাইও কিন্তু বিদেশে থাকে, ওর ভাবি আছে বাড়িতে। পরে আমি বললাম যে, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি আসবো। এই কথা বলে তার সাথে আমার কথাবার্তা হলো। এবং আমি যখন রওনা দিলাম, রওনা দিয়ে তাদের বাড়ির দিকে পর্যন্ত গেছি, ওই সময় আমারে ফোন দিছে। ফোন দিয়ে বলতেছে, সর্বনাশ, সিয়াম ভাই সিয়াম আইসো না, একটু সমস্যা হয়ে গেছে। আমি তখন বললাম, ও মা, কী সমস্যা হলো? তুমি আমাকে আসতে বললে, এখন বললে সমস্যা, কী সমস্যা? ও বলে, আমার বাবা মা তো বাইরে গেছিলো, আমার নানুর বাড়িতে গেছিলো, এখন আমার নানুর বাড়িতে আমার আম্মারে রেখে আমার বাবা চলে আসছে, আমার আব্বা বাড়িতে আছে, এখন আইসো না। পরে আমি বললাম, দেখো আজকে 2 মাস ধরে তোমার সাথে ফোনে কথা বলি, কোনোদিন তোমার এইভাবে দেখিও নাই, এখন আসলাম শখ করে, এখন তুমি আমরা মানা করতেছো। আমার, আচ্ছা ঠিক আছে, তুমি যদি এতটাই শখ করে আসছো, একটা কাজ করো, আমাদের বাড়ির পিছনে এসে দাঁড়াও, আমি তোমার লগে বাড়ির পিছনে গিয়ে একটু দেখা করব। আমি বললাম যে, বাড়ির পিছনে দেখা করবো কেন, বাড়ির ভিতরে যাবো? বলে, না, বাড়ির পিছনে দাঁড়াও। তো এই কথা বলার পরে আমি তখন বাড়ির পিছনে গেলাম, ওদের বিল্ডিংয়ের পিছনে। ওদের বিল্ডিং ছিল, ওরাও মোটামুটি অনেক টাকা পয়সার মালিক ছিল, জমে যাওয়া ছিল। তা বিল্ডিংয়ের পিছনে গিয়ে দাঁড়াইলাম। দাঁড়ানোর পরে ও তখন একটু পরে ঘর থেকে বেরিয়ে আসছে, এবং বেরিয়ে বিল্ডিংয়ের পিছনে আসছে। আসার পর আমারে দেখছে, আমি ওরে দেখছি। তো অন্ধকারের ভিতরে তো যতটুকু পারছি ওরা একটু জড়াই ধরছি। তো ওই সময় আপনার গরমকাল ছিল, তো আপনার গ্রীষ্মকাল, ধরেন গাছের পাতা টাতা সব কিছু ঝরে গেছে, তো এরকম শুকনো পাতার একটা মোর একটা শব্দ। কিন্তু এই যে আমি ওর জড়ায় ধরতেছে, আমারে ধরতেছে, এরকম শুকনো পাতার একটা মর্মর শব্দ শোনা যাচ্ছে। ওর বাবা হচ্ছে এদিক দিয়া, কোনো একটা কারণ, হয়তো প্রস্রাব করতে বা কোনো কারণে উঠে আসছে, উঠে এসে ওর বাবা তখন জিনিসটা দেখছে। ওর বাবা যে আমাকে দেখছে, আমি কিন্তু এটা বুঝি নাই। হঠাৎ করে ওর বাবা বলতেছে, এখানে কে রে, কে এখানে, কে এখানে? বলার পরে ও তখন দৌড় দিল একদিকে, আমি তখন দৌড় দিলাম আরেকদিকে দৌড় দেওয়ার পরে ওই সামনে যাওয়ার পর ওর বাবা চিৎকার দিলে পরে ওই সামনের বাড়ি থেকে কয়েকজন মানুষ বের হয়ে আমাকে ধরে ফেলছে, নেটের মতো করে আমাকে ধরে ফেলছে। ধরে ফেলে আমার হাত পা একদম ঘুষি টুসি আমাকে দিয়ে আমাকে তখন এদিকে নিয়ে আসছে। আসার পরে আমাকে তখন এই বর্ষাদের উঠানের মধ্যে নিয়ে গেছে। বর্ষাদের উঠানের সামনে একটা নারিকেল গাছ ছিল, নারিকেলের গাছের সাথে আমাকে বাইধা ফেলছে রাতের বেলায়। এবং এদিক সেদিক থেকে তখন মানুষ, গ্রামের মানুষ তো এরকম ঘটনা শুনলে তো মনে করেন মৌমাছির মতো মানুষ ছুটে আসবে। তা মানুষ তখন মৌমাছির মতো চারদিক থেকে বনবন করে ছুটে আসতেছে, আমাকে ওখানে বাইদা রেখে দিছে। বাইদা রেখে দেওয়ার পরে বলতেছে, কী হয়েছে এখানে, কী হয়েছে? পরে সবাই মিলে, আমি তখন আমাকে যখন মাইট দিছে, আমি তখন বললাম যে, আমি এখানে বর্ষার সাথে প্রেম করি, আমি বর্ষাকে দেখতে আসছিলাম।
তো এরকম করার পরে ওদের এলাকার মেম্বারও ছিল, মেম্বার তখন বর্ষার ডাক দিল, মানে বর্ষাও তখন ঘরের ভিতরে, মানে ঘরের ভিতর থেকে মেম্বার জিজ্ঞেস করলো, বর্ষা এই ছেলেকে কি তুমি চিনো? বলো হ চিনি। তো ওর সাথে তোমার প্রেম ভালোবাসা আছে? বলো প্রেম ভালোবাসা আছে। আমার বাইদা রাখলো, রাখা বলতেছে, তোর এখন যেহেতু মেয়ের সাথে তোর প্রেম ভালোবাসে, মেয়েরে তোর বিয়ে করা লাগবে। আমি তো বললাম ঠিক আছে আমি বিয়ে করবো। রাতের মধ্যে আমার মাও তখন চলে আসছে, মা খবর পাইছে আমার এই গ্রামে বাইদা রাখছে, মা তখন চলে আসছে। মা আসার পরে আমি তো আর মেয়েরে দেখলাম না, মেয়েরে ঘরের ভিতরে রাখছে, আমার বাইরে বাইদা রাখছে। যখন আমি বলছি বিয়ে করবো তখন আমার হাতের বাঁধন খুলছে, খুইলা এই রাতের বেলায় তারা গিয়া কাজিরে ধরে আনছে। কাজিরে ধরে না ও ঘরের ভিতরে, আমি বাইরে, বাইরে ওর সাথে আমার বিয়ে হয়েছে, মানে বিয়ে হয়েছে। কাজী এই না কাজী বিয়ে পড়াইছে, আমি ওরে বিয়ে করছি। বিয়ে করার পরে ও তখনও ঘরে, আমি তখনও বাইরে। পরে আমার তখন তারা লুঙ্গি টুঙ্গি দিল, আমি গোসল টোসল করলাম, ফ্রেশ হলাম। হওয়ার পরে তখন তার ভাবি এবং আরও মানে তাদের আরও বাড়ির কয়েকটা মেয়ে মিলে তখন এখানে একটা বাসর ঘর তৈরি করে ফেলছে ওই রাতেই। ওই রাতে বিয়ে হওয়ার পরে বাসর ঘর তৈরি করছে। আমি রাত 3টার দিকে বাসর ঘরে ঢুকলাম। বাসর ঘরে ঢোকার পরে দেখি যে ওর ভাবি বিয়ের যে শাড়ি আছে, বিয়ের শাড়ি দিয়ে বর্ষাকে সাজিয়ে গুছিয়ে খুব সুন্দর করে ওখানে বসায় রাখছে। কিন্তু ভাই ঘরের ভিতরে ঢুকে আমি যখন বর্ষার মুখের ওই ঘোমটাটা উপরের দিকে উঠাইলাম, আমি অবাক হয়ে গেলাম। মানে আমার জীবনে আমি কালো মেয়ে দেখেছি, কিন্তু এত কালো মেয়ে আমি দেখি নাই। আমি তো ওরা কখনোই দেখি নাই। প্রথম ওকে আমার দেখা একেবারে বিশ্রী টাইপের চেহারা, এতটাই বিশ্রী যে কখনোই ওর সাথে আমি সংসার করতে পারবো না। আমি একটু যত দেখে পিছনের দিকে চলে আসছি এবং আমি তখন বুঝলাম যে তারা কেন তাড়াতাড়ি করে বর্ষার সাথে আমার বিয়েটা দিয়ে দিল, মানে ওই জায়গার ভিতরে। সকালে সূর্য উঠলো, ওঠার পরে তখন তারা গাড়ি ঠিক করলো। গাড়ি ঠিক করে তারা কয়েকজন মিলা বর্ষাকে নিয়ে তখন আমার বাড়িতে আসলো। আমার তো ভাই তখন মনের অবস্থা ভালো না। আমি কখনো স্বপ্নেও চিন্তা করতে পারিনি যে মেয়েটা এতটা কালো হবে, মানে এতটা কুৎসিত চেহারা হবে। এটা আমি ভাবতেই পারলাম না যে এরকম চেহারা হবে। ভাবছিলাম তাও পাতে দেওয়ার মতো তো একটা চেহারা হবে, কিন্তু ভাই এরকম ভয়ানক চেহারা আমার মনে হয় আমার জীবন আমি আর দেখি নাই। খুবই খারাপ লাগলো, কান্না চলে আসলো। আমি একরকম কান্নাই করে দিলাম যে আল্লাহ এটা আমি কী দেখলাম, আল্লাহ এমন দৃশ্য তুমি আমার কেন দেখাইলা। এমন দৃশ্য দেখার জন্য তো আল্লাহ আমি প্রস্তুত ছিলাম না। আমি খুব কান্নাকাটি করলাম। কান্নাকাটি করে অ্যান্ড একটা পর্যায়ে আমি আর মানে দোকানের দিকেও যাই না, ঘরের ভিতরে ঘুরতেছি এবং বর্ষার সম্ভবত কিছুটা বিষয়ে বুঝতে পারছে। আমার জোরে পছন্দ হয় না, ও তখন বিষয়টা বুঝছে। তারপর ওই সারাদিনটা কেটে গেল এবং পরের দিন বর্ষার বাড়ি থেকে মেহমান আসলো, আইসা বর্ষাকে বর্ষাদের বাড়িতে নিয়ে গেল। তো বর্ষাদের বাড়িতে বর্ষাকে নিয়ে গেল, এরই মাঝে কথাটা তো পুরো দেশবাসীর সব ছড়ায় গেল। পরের দিন মা আমারে বলে, যা বউরে নিয়ে আয়। আমি বললাম যে আমি যাবো না। মা আমারে বলে, এটা কোনো কথা হইলো, বিয়ে করছিস বউ আনতে যাবি না? আমি বলে, ওই রকম কালো কেন? ভাই কালোর তো একটা ধাঁচ আছে। ও একদম কালো ছিল, মানে এতটাই কালো ছিল যে ওর দিকে তাকানো যেত না। মানে রাতের বেলা ও যদি দাঁড়ায় থাকে দেখাই যাবে না, মানে সেই লেভেলের কালো। মা আমারে বলে, তখন প্রেম করার সময় হুঁশ ছিল না, প্রেম ভালোবাসা কইরা এখন বিয়ে করার পরে তোমার কাছে মনে হয়েছে মেয়ে কালো। এরকম উল্টাপাল্টা কাজ করিস না, যা মেয়েটাকে নিয়ে আয়। তো পরের দিন আমি গেলাম, তখন গিয়ে তখন বর্ষারে বাড়িতে নিয়ে আসছি। বাড়িতে আনার পরে বর্ষা কিন্তু খুব ভালো ছিল, মানে নামাজ পড়তো, দিনের পথে চলতো, যথেষ্ট দিনদার একজন মেয়ে ছিল। তো এরকম করে আমি তখন দোকানে যাই, রাতের বেলায় দোকানেই ঘুমাই, দোকান থেকে আসি না, কারণ বাড়িতে গেলে বর্ষার সাথে ঘুমাইতে হবে। দোকান থেকে আসি না, দোকানেই বেশিরভাগ সময় পড়ে থাকি, দোকানেই সময় কাটাই। এভাবে সপ্তাহখানিক বা 15 দিনের মতো কেটে গেল। তো 15 দিনে বর্ষা আমার আম্মুর সাথে আছে এবং বর্ষার বাবা কিন্তু আমাদেরকে পরিবারে অনেক কিছু দিচ্ছে, আমাদের চাউল ডাউল টাকা থেকে শুরু করে আমার আম্মাকে গয়নাগাটি দেওয়া, আমার আম্মাকে কাপড় চোপড় দেওয়া, আমাকে কাপড় চোপড় দেওয়া থেকে শুরু করে সর্বক্ষেত্রে বর্ষার বাবা কিন্তু আমাদের জন্য জীবন দিয়ে দিতে আছে। তা 15 দিন পরে আমি মানে 15 দিন এই 2 দিন বাড়িতে গেছি, 2 দিন যাইনি, এরকম করে একটানা 3 দিন আমি বাড়িতে যাইনি। দোকানে পাক করছি, দোকানের পিছনে একটা চুলা বানায় ওইখানে পাক করে ওখানে খাইছি, বাড়িতে যাইনি। 3 দিন পরে তো বাড়িতে যাওয়ার পরে বর্ষা দেখলাম মুখটা অনেক শুকিয়ে আছে, ও মানে কান্নাকাটি করছে, খাওয়া দাওয়া করে নাই। রাতের বেলায় আমি নিচে মানে বালিশ করতেছি, নিচে মানে ফ্লোরে ঘুমাবো মাটিতে। পরে আমারে বলে, তুমি নিচে মাটিতে মানে শুবা কেন? আমার এটা বলে। আমি বললাম, দেখো আমি তোমার সাথে শুবো না, তুমি উপরে ঘুমো, আমি নিচে ঘুমাবো। বলে, কেন? তুমি তো আমার বিয়ে করছো, আমি তো তোমার বউ, তা তুমি বউয়ের উপরে রেখে স্বামী তুমি নিচে কেন ঘুমাবা? তো ঠিক আছে তুমি উপরে ঘুমো, আমি নিচে ঘুমো। আমি বললাম, না 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 সমস্যা না, তুমি উপরে ঘুমাও। এ বলে জোর করে আমি তখন নিচে বিছনা করে শুয়ে গেলাম। শুয়ে যাওয়ার পরেও তখন আমাকে বলতেছে, অনেকবার আমার বলতেছে যে, সিয়াম একটা কথা জিজ্ঞেস করবো তোমারে? আমি বললাম, হ্যাঁ জিজ্ঞেস করো। আমি বলে, তোমার কি আমার পছন্দ হয় নাই? আমি বলি, পছন্দ হইলে তো আমি আর নতুন বউ রেখে দোকানে ঘুমাইতাম না। পরে আমার বলে, কেন পছন্দ হয় নাই? আমি বলি, এরকম একটা কালো মেয়েরে কারো পছন্দ হয়? এমন একটা কুৎসিত কালো টাইপের একটা মেয়েরে কে পছন্দ করবো বলো? তো এরকম তখন খুব কষ্ট পায়, মানে আমার কথাটাতে ওর মনে হয় কলিজাটা ফেটে যায়, মানে কান্না করে ওঠে, মুখে হাত দিয়ে পরে কান্না থামায়। তো এরপরে সকাল হয়ে গেল, মানে আমি ঘুমিয়ে গেছি। সকালবেলা আমি তখন দোকানে চলে গেছি, ভোরে একদম ভোরে দোকানে চলে গেছি। নাস্তাও করি নাই, ডিরেক্টলি দোকানে চলে গেলাম। দোকানে চলে যাওয়ার পরে দুপুরের পরে মানে 2টার দিকে আমার আম্মা তখন দোকানে আসছে।
আইসা আমার গালাগালি করতেছে, এই তুই বৌমারা কালকে রাতে কি বলছস কি বলছস কি বলছস? আমি বললে আমি কই কি বলছি, আমি কিছুই বলি নাই। মা আমারে বলে তুই যদি কিছু না বলবে তাহলে ও চলে গেল কেন? এবং যাওয়ার সময় আমার হাতে পায়ে ধরে কান্নাকাটি করে গেছে, ও আর এই পরিবারে আসবে না এবং একেবারেও চলে গেছে। তো আমি বললাম কি বলো একেবারে চলে গেছে? মা বলে একবারে চলে গেছে, তোর পরিবারে আর আসবে না, একবারে চলে গেছে। আমি বলে ভালো হয়েছে, চলে গেছে, ভালো হয়েছে। পরে সন্ধ্যার সময় বাড়িতে গেলাম, বাড়িতে যাওয়ার পরে দেখলাম যে না, ও নাই। এবং মারে জিজ্ঞেস করলাম, মা বলে আমার কাছে একবারে বলে গেছে ও আর আসবে না। পরে ওর নাম্বার আমি কল দিলাম যে কী হয়েছে? আমার বলে আমি তোমার সংসার করব না, যেহেতু তুমি আমার পছন্দই করো না, তাইলে আমি জোর করে আর তোমার সংসার কেন করব? আমি 2-3 দিনের ভিতরে উকিলের সাথে কথা বলে তোমার জন্য ডিভোর্স লেটার পাঠিয়ে দিব। আর তোমার সাথে আমার যে টাকা কাবিন হয়েছে, কাবিনের টাকা তুমি আমাকে দিতে হবে না, এটা আমি তোমাকে মাফ করে দিলাম। আর আমার বাবা যে ফার্নিচার দিয়েছে, ওই ফার্নিচার আমার প্রয়োজন নেই, আমি এগুলো ফিরত চাই না, বাট তুমি আমাকে মাফ করে দিও। আমি তোমার অনেক কষ্ট দিয়েছি, আসলে চেহারা তো আর আমি বানাই নাই, আল্লাহ আমাকে কালো বানাইছে, সো আমি কী করব? আমি দুনিয়াতে কালো হয়ে জন্মাইছি, এই জন্য তোমার কাছে মাপ চাই, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমার তখন বিষয়টা খুব খারাপ লাগলো। রাতটা কোনো মতে কেটে গেল। পরের দিন সকালবেলা আমি তখন দোকানে গেছি। দোকানে যাওয়ার পরে আমাদের এলাকার মোটামুটি অনেক লোকই আমার দোকানে বসে। তখন আমি চায়ের ব্যবস্থা করতাম সকালবেলা। তো সবাই চা খাচ্ছে, আর সেখানে একটা লোক হঠাৎ করে আমার বলতেছে, আরে বেটা সিয়াম, তুই তো বেটা পাগল। তো সবাই মোটামুটি জেনে গেছে যে আমার বউ চলে গেছে, এটা জানাজানি হয়ে গেছে। জানাজানি হয়ে যাওয়ার পরে সেখানের একটা লোক আমার বলতেছে, তুই বেটা পাগল, তোর মাথায় কোনো বুদ্ধি শুদ্ধি নেই। মেয়ে কালো তাতে কী হয়েছে, কিন্তু মেয়ের বাবার কি ধন সম্পদ অভাব আছে? আরে বেটা তুই বিদেশে চলে যাইতি, মেয়ের বাবারে ধৈর্য কোনো মতো টাকা ঢুকে নিয়ে তুই বিদেশ চলে যেতি, তুই এইভাবে কতদিন থাকবি? এইভাবে কতদিন দোকানদারি করবি? এখানে দোকানদারি করে কি কোনো লাভ হয়? মাস শেষে যা ইনকাম করিস তা তো নিজে খাইয়ে চলতে পারস না, এখানে দোকানদারি করে কি করবি? মেয়ের বাবা তোরা লাখ টাকার ফার্নিচার দিছে এবং তোর জন্য ঘড়ি এটা ওইটা, তোর মায়ের গয়নাগাটি দিছে, তুই মেয়ের জামারে ধরে তোর বিদেশে নিয়ে যেতে, বিদেশ চলে যেতি, প্রয়োজনে বিদেশ যে মেয়েরে ছেড়ে দিতি, সমস্যা কি? বিদেশ তো চলে যেতে। পরে আমার ভিতরে হঠাৎ করে মনে হলো যে আরে কথা তো ঠিক, তবে ওরা আমি ছাড়বো না। ওই যে লোকগুলো আমারে বললো যে কালো হইলে কালো তাতে কি হয়েছে, আমি ওরে নিয়ে আসবো এবং ওর বাবারে ধরে আমি বিদেশ চলে যাব। এই প্ল্যানিং করে এর পরের দিন আমি ডিরেক্টলি ওদের বাড়িতে গেছি। আবার বর্ষাদের বাড়িতে, আমার শ্বশুর বাড়িতে যাওয়ার পরে আমার শ্বশুর তো আমাকে দেখে খুব মুখ কালো করে রাখছে। উনি শুনছে আর কি, বুঝে গেছে, মেয়ের মুখ থেকে মনে হয় শুনছে। মেয়ে মনে হয় বলে দিছে যে আমি এরকম এরকম ঘটনা করছি। উনি মুখ কালো, আমার সাথে কথা বলে না। দুপুরবেলা আমি আমার শাশুড়িরে বললাম যে আম্মা, বর্ষাটা বললেন রেডি হইতে, আমি বর্ষায় নিয়ে যাবো। বলে বাবা তুমি বর্ষায় নিবা, বর্ষা তো যাবে না। আমি পরে ওরে ঘরে যেয়ে ধরলাম, আমার ভাবিরে বললাম যে ভাবি আমার ভুল হয়ে গেছে, আমার হয়তো ওর সাথে এক কথা দুই কথায় কথা কাটাকাটি হয়েছে, আপনি একটা কাজ করেন, আপনি ওরা বলেন আসতে, আমি ওরে নিয়ে যাবো। তোর ভাবি তখন ওরে বুঝাইলো যে যা হবারটা হয়েছে, এখন যেহেতু নিজে আসছে তোরে নিয়ে যাওয়ার জন্য, এখানে তোর পিছনে হাঁটাটা ঠিক হবে না, তুই যা। তাই ভাবিও যখন বুঝাইলো খুবভাবে, পরে ও বললো যে আচ্ছা ঠিক আছে ও যাবে। পরে রেডি হলে আমি ওরে নিয়ে আসলাম। এইভাবে মাসখানেক আমি ওর সাথে সংসার করলাম। মাসখানেক সংসার করার পরে একদিন আমি বললাম যে বর্ষা, তুমি তো জানো আমি একটা দোকানদারি করি, তোমার বাবা আমারে কয়েকদিন পর না চাল দেয়, ডাল দেয়, টাকা দেয়, এগুলো আমার ভালো লাগে না। তোমার বড় ভাই তো বিদেশে আছে, তোমার বড় ভাইয়ের সাথে কথা বলে আমাকে একটু বিদেশে যাওয়ার ব্যবস্থা করে দাও। ওর বড় ভাই ওই সময় কাতারে থাকতো। পরে আমার বলো আচ্ছা ঠিক আছে, এটা তো ভালো কথা, আমি ভাইয়ের সাথে কথা বলবো। ও তখন ওর ভাইয়ের সাথে কথাবার্তা বলে, ওর ভাই তখন বলে যে ঠিক আছে তোর জামাইরে পাসপোর্ট করতে বল। পরে আমি পাসপোর্ট করলাম। পাসপোর্ট করার পরে কিছুদিনের মাঝে ও তখন আমার জন্য পাসপোর্টের কপি ওর ভাইয়ের জন্য পাঠাই দেয়, আমার পাসপোর্ট কপি, এবং আমার একটা সময় ভিসা লেগে যায়। এবং আমার বিদেশে যাওয়ার সমস্ত রকমের খরচ, ইভেন আমি যে জুতাগুলো কিনলাম, আমার জুতাগুলোও কিন্তু বর্ষার বাবা কিনা দেয় আর কি, জুতা সব কিছু কিনে দেয়, ভাইয়ের টিকিট কেটে দেয়, ভাইয়ের টিকিটে আমি তখন কাতারে চলে যাই। এবং আলহামদুলিল্লাহ কাতারে যাওয়ার পরে আমার অনেক ভালো লাগে। উনি আমাকে যেই কাজে নিয়ে যায়, একটা চকলেট কোম্পানিতে নিয়ে যায়, আমি তো ওই কোম্পানিতে কাজ করি, ভাই ওই কোম্পানিতে কাজ করে। আমার দিনটা তখন রাতারাতি সম্পূর্ণভাবে পাল্টে যায়, আমার আর অভাব অনটন হয় না এবং প্রচুর টাকা পয়সা কামাই। 2 বছর পরে আমি তখন বাড়িতে আসি। 2 বছর পরে বাড়িতে আসার পর আমি তখন বাড়ির 4-5টা বাউন্ডারি করে আমরা যেখানে জায়গা কিনছি, ওইখানে আমি তখন একটা নতুন করে ঘর উঠানোর পরিকল্পনা করি। সেই সময় জ্যাডাও আমার সাথে ভালো হয়ে যায়। আমার যে জ্যাঠা আছে, জ্যাঠাও আমার সাথে ভালো হয়, আমাদের পরিবারে আসে, আমার সাথে কথাবার্তা বলে, আমার আম্মার সাথে খুব ক্লোজ সম্পর্ক হয়, আমার আম্মার সাথে খুব ভালো সম্পর্ক হয়, আমাদের বাড়িতে আসে যায়, ঘোরাফেরা করে। 2 বছর পর আমি গেছি, জ্যাঠাও আমাকে জড়ায় ধরে কান্নাকাটি করছে, তুই মন খারাপ করিস না, এরকমভাবে আমাদের উপরে অভিযোগ রাখিস না, যা হবার তা হয়েছে সব ভুলে যা। জ্যাঠাও আমাকে অনেক আদর করলো। তো 2 বছর পর আমি দেশে আইসা আমার বউ বর্ষার সাথে ছিলাম, মোটামুটি ভালো করেই ছিলাম, কিন্তু কোনো বাচ্চা কাচ্চা হয় নাই। 2 বছর পরে 3 মাস থেকে আমি পুনরায় আবারও চলে গেলাম। পরে 1.5 বছর ছিলাম। 1.5 বছর থাকার পরে আমার যেই সুমন্দি ছিল আর কি, বর্ষার বড় ভাই,
উনি আমারে বলতেছে যে ভাইয়া আপনি আবার দেশে যান, দেশে গিয়ে আরও কয়েকটা মাস থাইকে আসেন, কারণ কোম্পানিতে এখন কাজের চাপ কম। পরে 1.5 বছর পর আমি একটা লম্বা ছুটি নিয়ে আসছি, প্রায় 4 মাসের মতো থাকবে এরকম একটা ছুটি নিয়ে আসছি। তো 4 মাসের ছুটি নিয়ে আসার পরে ওই বর্ষার সাথে যখনই আমি ঘুমাই বা থাকি, আমার ভিতরে কোনো রকমের ফিলিংস আছে, চেহারাটা একদম কালো, অনেক কালো। এত কালো চেহারা ভালো লাগে না। এরকম করতে করতে আমার জ্যাঠার সাথে কিন্তু তখন আমার সম্পর্ক খুব ভালো। আমার যে জ্যাঠা, আমার জ্যাঠার সাথে সম্পর্ক অনেক ভালো। জায়গা সম্পত্তি ছাড়াও জ্যাঠা আমাকে খুব ভালোবাসে, আমিও ভালোবাসি। আমার বাবার ভাই তো, বাবার গায়ের গন্ধ তো ওনার গায়ে আছে। ওই হিসেবে ওনার সাথে আমার সম্পর্কটা আবার আগের মতো মধুর হলো। তো এরকম করতে করতে একদিন দুষ্টমি করে আমি জ্যাঠা আমার সাথে তখন খুব ফ্রি আর কি, অনেকটা ফ্রি হয়ে যায়। পরে আমার বলে, কী রে সিয়াম, তোর বউ তো কালো, তোর সংসার জীবন কেমন, ভালো? আমি বললাম যে যেটা এই তো আলহামদুলিল্লাহ চলতেছে, কিন্তু ভালো লাগে না, এরকম কালো বউ নিয়ে সংসার করা যায়? ওই তো অনেকটাই কালো। যারা তখন আমাকে বলে, আমার শালীর মেয়েটার কথা তোর মনে আছে, জান্নাতের কথা? আমি বললাম মনে আছে। বলে, জান্নাতের মা জান্নাতের সাদা করে ফেলছে, এমন করে বলে। আমি বললাম কীভাবে কালো মেরে সাদা করে? মুখের মধ্যে গরম পানি ঢেলে দিলে তো উপরের কালো চামড়াটা পুড়ে যায়, উপরে কালো চামড়াটা পুড়ে যায়, মুখটা তো সাদা হয়ে যায়। আমি তখন বললাম যে যেটা আপনি এটা কী বলেন? বলে, ধুর বেটা, এটা কোনো কথা নাকি? মুখের মধ্যে গরম পানি মেরে দিয়ে যদি ডলা দেয়, তাহলে উপরে যে কালো চামড়া আছে, কালো চামড়া উঠে গেলেই তো মুখ সাদা। এবং ওনার এক ইয়ে ছিল আমার জ্যাঠার, এই শালি, ওনার অনেক বয়স্ক, আমার জ্যাঠার শালির মেয়ে তো আমার বয়স্ক। এবং ওই মহিলারও নাকি এভাবে হচ্ছে, সে নাকি মুখের মধ্যে গরম পানি দিয়া মুখের চামড়া পুড়ে নাকি সে সাদা হয়ে গেছে আমারে বলে। তো যেটা আমারে বলে, এটা কোনো বিষয় না। আমি বললাম, তোর মুখে যে আমি গরম পানি ঢেলে দেবো, চিৎকার করবে না? বলে, ঘুমের ওষুধ খাওয়াই দিবে একদিন, কোনো কিছুর সাথে 4-5টা ঘুমের ওষুধ খাওয়াই দিবে, খাওয়াই দিয়া গরম পানি মুখের মধ্যে মাইরা তুই নিজেই ডলা দিলে উপরে কালো চামড়াটা উঠে যাবে, দেখবে সাদা হয়ে যাবে। কারণ এরপরে দেখবে ওর যখন জ্ঞান ফিরবে তখন ও একটু জ্বলবে, কিন্তু ঠিক হয়ে যাবে, এটা কোনো সমস্যা না। আমার তখন জ্যাঠার কথাটা কেমন জানি ভালো লাগলো। লাগার পরে আমি বর্ষার কোনো কিছু বলতেছি না। একদিন করলাম কি, আমি বাজার থেকে দুধ নিয়ে আসলাম। আমাদের তো নিজেদের গরু ছিল না, বাজার থেকে দুধ দিলাম। এই দুধের ভিতরে আমি 6টা ঘুমের ওষুধ মিশিয়ে দিলাম, ওরে বুঝতে দিলাম না। আমি 6টা ঘুমের ওষুধ ওরে খাওয়াই দিছি। 6টা ঘুমের ওষুধ খাওয়াই দেওয়ার পরে আমি এবার পানি গরম করার জন্য দিলাম। পানি গরম করার জন্য দিলাম, আসলে বুঝতেছি না যেটা আমার কি বললো, তবে আমার কাছে মনে হলো যে এতে হয়তো ভালো কোনো কিছু আশা করা যায়। আমি তখন এই গরম পানি করার জন্য দিলাম, গরম পানি একদম উতলানো গরম পানি। আমি তখন ধরে বসাইলাম। বসানোর পরে আপনার যে প্রথমে এরকম আমি হাত দিলাম, দেখলাম যে প্রচুর গরম, এত গরমে হাত দেওয়া যায় না। এবারে আমি আস্তে করে মুখ পুরো গরম পানিটা ওর মুখের মধ্যে মেরে দিলাম। মুখের মধ্যে মারলাম, যেটা আমাকে বললো মুখের মধ্যে মাইরা ডলা দিলে উঠে যাবে। তো মুখের মধ্যে মারার পরে ও তো এর ভিতরে আছে, 6টা ঘুমের ওষুধ খাওয়াইছি তো দেখতেছে না, তারপরও যতটুকু পারতেছে চিৎকার মিটটা দিতেছে, চোখ মেলতে পারতেছে না। আমি তখন মুখে ডলা শুরু করলাম, আপনার কাপড় দিয়ে যখন ডলা দিলাম তখন দেখলাম যে চামড়া উঠে যাচ্ছে, মুখের সাথে যে চামড়া ছিল চামড়া উঠে যাচ্ছে এবং মাংস উঠে যাচ্ছে। একটা পর্যায়ে আমি ভয় পেয়ে গেলাম, ঢাল এরকম হয়ে গেলে কেন? আমি তখন মারা ডাকা শুরু করলাম, মা 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 আসো। তো মা তখন আসে, মা তখন দিছে চিৎকার, ওয়াল্লাহ এটা কি? মা চিৎকার দিছে। তো পাশের সাথেই তো হচ্ছে দোকান আছে এবং হচ্ছে বাজারে মানুষ আছে, হেঁটে যাচ্ছে, তারা তখন সবাই দৌড়ে আসছে, আইসা দেখতেছে মুখ দিয়ে অজরে রক্ত বেরিয়ে আছে। মুহূর্তের মধ্যে খবর চলে গেল ওর বাবার কাছে, বর্ষার বাবার কাছে। তখন বর্ষার বাবার কাছে খবর যাওয়াতে বর্ষার বাবা তখন দৌড়ে এসে দেখতেছে মেয়ের অবস্থা খারাপ। তারা সাথে সাথে অ্যাম্বুলেন্স খবর দিয়ে ওরা হসপিটালে নিয়ে গেছে। এদিক দিয়ে ওরা হসপিটালে নিয়ে গেছে, ওই দিক দিয়ে তারা থানাতে ফোন করে দিছে এবং প্রায় আধা ঘন্টার ভিতরে পুলিশ এসে আমাকে হ্যান্ডকাপ করে থানাতে নিয়ে গেল। এবং থানাতে নিয়ে যাওয়ার পরে বর্ষার বাবা তখন, আমার শ্বশুর তখন আমার নামে একটা হত্যা মামলা দায়ের করলো। হত্যা মামলা দায়ের করলো এবং হত্যা মামলাটা হওয়ার পরে আমার বিদেশটা বন্ধ হয়ে গেল, আমি জেলে ঢুকে গেলাম। আমি কাউরে বুঝাইতে পারলাম না যে আমি বর্ষাকে সাদা করার জন্য, বর্ষাকে ফর্সা করার জন্য আমি ওর মুখে গরম পানি দিছি, আসলে কি মেরে ফেলার জন্য না, এটা কাউকে বুঝাতে পারলাম না। স্ত্রীকে হত্যার প্রলোভনে আমার তখন 2 বছরের জেল হয়ে গেল। যে আমি স্ত্রীকে মার্ডার করতে গেছিলাম, হাফ মার্ডার হিসেবে 2 বছর জেল। এই 2 বছর আমি তখন জেলের মধ্যে ছিলাম। 2 বছর জেলে থাকা অবস্থায় 1 বছর 4 মাসের মাথায় আমার আম্মাজান মারা যায়। আমি তখন আম্মাকে মাটি দেওয়ার জন্য বাড়িতে আসি, আমাকে নিয়ে আসে পুলিশ। আমি হ্যান্ডকাপ পরা অবস্থা আমার মায়ের মাটি দিই আবারও জেলে যাই। 2 বছর আমার সাজা শেষ হওয়ার পরে 2 বছর পরে আমি পুনরায় আবার বাড়িতে আসি। বাড়িতে আসার পরে বর্ষার কিন্তু তখনও বিয়ে হয় না, তবে ওর মুখটা একদম নষ্ট হয়ে গেছে। তো আমি বিভিন্নভাবে বর্ষারে বোঝানোর চেষ্টা করি যে দেখো, আমার যেটা আমাকে বলছে যে গরম পানি মুখে মেরে ডলা দিলে উপরে চামড়াটা, কালো চামড়াটা পুড়ে যাবে, উঠে যাবে, তার ভিতরে চামড়াটা তো সাদা, আমি তোমার সাদা চামড়া, তোমার চেহারা সুন্দর হয়ে যাবে, এটা মনে করে আমি গরম পানি মাখছি। এইসব কথা শুনে বর্ষা হাসে। বর্ষা বলে, এইসব কোনো কথা? আসলে তুমি আমাকে মেরে ফেলার পরিকল্পনা করছিলা, তুমি তো এখন বিদেশে গেছো, তোমার লাখ লাখ টাকা হয়েছে, এখন তুমি অন্য মেয়ে বিয়ে করবা, এই জন্য আমাকে মারার পরিকল্পনা করছিলাম। এই ঘটনার পরে আজকে প্রায় 8 বৎসরের মতো হয়ে গেছে।
8 বছর কেটে গেল, বর্ষা আর কোথাও বিয়ে বসলো না, এবং আমিও বিয়ে করলাম না। আমার ওই বাপের ভিটার ভিতরে আমি এখনও সেই ঝিমিয়ে ঝিমিয়ে মানুষের কাজ কাম করে আবার ওইখানে মুদি দোকান দিয়ে চলতেছি, এবং বর্ষাকে আমি ফিরে পেতে চাই। আমি বারবার বর্ষারে বলি, তোমার চেহারা যেমনই হোক আমার কোনো সমস্যা নাই, আমি তোমাকে বিয়ে করবো। কিন্তু ও আমাকে একটা কথাই বলে, আমি নাকি ওকে মেরে ফেলার জন্য ওর মুখে গরম পানি দিয়েছিলাম। তো মেরে ফেলার জন্য মুখে গরম পানি কেন দিব? একটা মানুষকে মারার জন্য তো মুখে গরম পানি দিতে হয় না। শত বোঝানোর পরেও বর্ষা আর আমার পক্ষে আসলো না, বর্ষা রাজি হলো না। আমি বর্ষাকে রাজি করাতে পারলাম না। আমার মনটা অনেক খারাপ হয়ে গেল, আমার কিছু করার ছিল না। আসলে আমার যেটা কোন বুঝে আমাকে এরকম একটা যুক্তি দিল, আর আমিও বা কেন যেটার যুক্তি ধরে এরকম একটা ভয়ানক কাজ করতে গেলাম। আমি আমার এলাকা গ্রামবাসী কোনো লোকেরই বুঝাইতে পারলাম না যে আমি বর্ষাকে মেরে ফেলতে চাই নাই, আসলে বর্ষাকে আমি ফর্সা করতে চেয়েছিলাম। আমার জীবনটা এখন বেদাস একটা জীবনের ভিতরে কাটতেছে। আমি জানি না আপনি আমার কথা বিশ্বাস করবেন কিনা, তবে আমি আল্লাহকে সাক্ষী করে বলি, আমি বর্ষাকে মেরে ফেলার জন্য আমি বর্ষার মুখে গরম পানি দেই নাই।